আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের এই ভিডিওতে আমরা গ্রাফ সম্পর্কে আলোচনা করব। তো গ্রাফ হলো একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার যেটা দিয়ে মাল্টিপল অবজেক্টের মাঝে রিলেশনশিপ রিপ্রেজেন্ট করা হয়। গ্রাফের বেসিক সম্পর্কে অলরেডি হয়তো আমরা আমাদের ডাটা স্ট্রাকচার কোর্স এবং অ্যালগোরিদম কোর্সে জেনে আসছি। গ্রাফে সাধারণত কিছু ভার্টেক্স থাকবে বা যেগুলোকে আমরা নোড বলি, যেমন এখানে আছে বি, এ, এফ, সি, এগুলো সবগুলোই কি এক একটা ভার্টেক্স বা নোডস। এবং এই ভার্টেক্সগুলো যার দ্বারা কানেক্টেড থাকে একে অপরের সাথে সেগুলোকে কি বলে, এডস বা লিঙ্কস। আমরা গ্রাফের আরো কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানব। অ্যাডজেসেন্ট ভার্টিসেস, তো একটা নোডের যে নেইবার ভার্টিসেস গুলো থাকে যেগুলোর সাথে এডস দ্বারা কানেক্টেড থাকে সেগুলোকে কি বলা হয়, অ্যাডজাসেন্ট ভার্টিসেস। তো এই এ নোডের ক্ষেত্রে আমরা যদি বলি অ্যাডজাসেন্ট ভার্টিসেস কোনগুলো, সেগুলো হবে বি এবং এফ, কারণ এ ডিরেক্টলি এডজের মাধ্যমে বি এবং এফ এর সাথে কানেক্টেড আছে। এরপরে কি আছে, ইনসিডেন্ট এজ। তো ইনসিডেন্ট এজ হলো ওই এজগুলো যেগুলো একটা ভার্টিসের সাথে কানেক্টেড থাকে। যদি নোডের কথা বলি তাহলে নোডের সাথে যে এজগুলো কানেক্টেড আছে এগুলোকে কি বলে, ইনসিডেন্ট এজ ফর নোড এ। এরপরে আছে ডিগ্রি অফ ভার্টেক্স। একটা ভার্টেক্সের ডিগ্রি বলতে বোঝায় যে ওই ভার্টেক্সের সাথে যতগুলো এডস কানেক্টেড আছে। তো আমরা যদি এখানে এর ডিগ্রি বের করি তাহলে অফ এ ডিগ্রি অফ এ কত হবে, এর সাথে দেখতে পাচ্ছি আমরা একটা এবং দুইটা দুইটা এজ কানেক্টেড আছে, তাহলে এর ডিগ্রি হবে 2। সেম ভাবে যদি আমরা বি এর ডিগ্রি বের করি, ডিগ্রি অফ বি, তাহলে সেটা হবে 1 2 3 4। এভাবে কি করতে পারি, আমরা ভার্টেক্সগুলোর ডিগ্রি বের করতে পারি। এরপরে আছে আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড ভার্টেক্স বলতে বোঝায় ওই ভার্টেক্সটা যেটা আর কি একদম একা থাকে, মানে এটার সাথে আর কোনো এজ কানেক্টেড থাকে না। যদি এটাকে আমরা একটা ভার্টেক্স বলি, যে এ আমাদের একটা ভার্টেক্স বা নোড, তো এই নোডের সাথে আমাদের কোনো গ্রাফের যদি আর কোনো ভার্টেক্স কানেক্টেড না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, আইসোলেটেড। এরপরে আছে পেন্ডেন্ট ভার্টেক্স বা লিফ ভার্টেক্স যেটাকে বলে। তো পেন্ডেন্ট ভার্টেক্সের ক্ষেত্রে কি হয়, এইখানে শুধুমাত্র একটাই ডিগ্রি থাকে। তো আমরা যদি এই বি নোডটার কথা চিন্তা করি, এই বি নোড অথবা সি নোডের কথাও যদি চিন্তা করি, এখানে কিন্তু একটা মাত্র এজ আছে, অর্থাৎ এটার ডিগ্রি কত। এখানে যদি ডিগ্রি অফ বি বলি আমি, তাহলে ডিগ্রি অফ বিও যেমন 1 এবং ডিগ্রি অফ সিও কিন্তু 1। তার মানে এই দুইটাই কিন্তু পেন্ডেন্ট ভার্টেক্স বা লিফ ভার্টেক্স। এরপর আছে লুপ। তো লুপ কি, আমাদের কোনো একটা এজ যদি কোনো একটা ভার্টেক্স থেকে বের হয় এবং বের হয়ে যদি ওই ভার্টেক্সে ফেরত আসে, সেটাকে আমরা কি বলি, লুপ। তো এইখানে আমাদের দেখতে পারতেছি আমরা এই নোডের ক্ষেত্রে একটা এজ বের হয় এবং বের হয়ে এটা কিন্তু আবার এতেই ফেরত আসে, তাহলে এটা কি, এটা একটা লুপ। এরপরে প্যারালাল এজ বা মাল্টিপল এজ যেটাকে বলে। তো প্যারালাল এজের বিষয়টা হলো যে আমাদের এই এখানে যদি খেয়াল করি, এখানে এ ভার্টেক্স থেকে সি ভার্টেক্সে অলরেডি একটা কিন্তু এজ আছে। এখন যদি আমরা প্যারালাল আরেকটা এজ ড্র করি তাহলে সেক্ষেত্রে এটা কি বলতেছে, প্যারালাল এজেস বা মাল্টিপল এজেস। তো এখানে কিন্তু দুই বা দুইয়ের অধিক সংখ্যক এজও থাকতে পারে, তো সেক্ষেত্রে সেটাকে বলতেছে মাল্টিপল এজেস। এরপরে অর্ডার অফ গ্রাফ। অর্ডার অফ গ্রাফ বলতে বোঝায় যে টোটাল নাম্বার অফ ভার্টিসেস। তো আমরা যদি এই গ্রাফটার অর্ডার বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এই গ্রাফের অর্ডার কি হবে। তো আমরা প্রথমে এটার ভার্টিসেসগুলো কাউন্ট করি। তো এখানে ভার্টিসেস আমরা দেখতেছি আছে এ, বি, সি, ডি। তার মানে এই গ্রাফের অর্ডার কত, অর্ডার অফ দিস গ্রাফ উইল বি 4। এরপরে সাইজ অফ দ্য গ্রাফ। সাইজ অফ দ্য গ্রাফ হলো এই এই গ্রাফে যতগুলো এজ আছে সবগুলোর সামেশন হলো আমাদের কি, সাইজ অফ দ্য গ্রাফ। তাহলে আমরা দেখি এখানে কতগুলো এজ আছে। তো এজ আছে 1 2 3 4 5 6, তাহলে এটার সাইজ হবে 6। এরপর আছে কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ হলো ওই গ্রাফ যেখানে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স নিজেদের মধ্যে কানেকশন শেয়ার করে। আমরা যদি একটা গ্রাফ ড্র করে একটু বোঝার চেষ্টা করি, এখানে এটাকে কানেক্টেড গ্রাফ তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স নিজেদের মাঝখানে কানেকশন শেয়ার করে। এখানে দেখতে পারতেছি এ এবং সি এর মাঝখানেও কানেকশন আছে এবং এ এবং বি এর মাঝখানেও। সিমিলারভাবে বি এবং সি, বি এবং এর মাঝখানেও কানেকশন আছে, তার মানে কি এটাকে কানেক্টেড গ্রাফ বলতে পারি। আর যদি এটা না হয় সেক্ষেত্রে আমরা কি বলি, সেটাকে ডিসকানেক্টেড গ্রাফ।
এখন আমরা গ্রাফের বিভিন্ন ধরনের টাইপ দেখব। প্রথমে আমাদের আছে সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফের ক্ষেত্রে কি হয়, কোনো লুপ থাকবে না এবং প্যারালাল এজও থাকবে না। তার মানে একটা সিম্পল গ্রাফ যদি আমরা ড্র করি তাহলে সেটা হবে এরকম, কোনো লুপ থাকা যাবে না এবং কোনো প্যারালাল এজও থাকা যাবে না। তাহলে এটা হলো একটা সিম্পল গ্রাফ। এরপরে মাল্টিগ্রাফ। মাল্টিগ্রাফ কি, মাল্টিগ্রাফ প্যারালাল এজ কন্টেইন করবে কিন্তু লুপ কন্টেইন করবে না। এরপরে আমাদের আছে আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি হবে, যে ওই গ্রাফে কোনো ধরনের ডিরেকশন থাকবে না। তো আমরা এতক্ষণ যতগুলো গ্রাফ দেখে আসলাম সবগুলোই কি ছিল, আমাদের আনডিরেক্টেড গ্রাফ। তো আমরা যদি আবার একটু ড্র করি আমাদের আনডিরেক্টেড গ্রাফ, এখানে আমরা দেখতেছিলাম যে এখানে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া নাই এজগুলোর মাঝখানে। তার মানে কি, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। এবং এটাকে যদি আমরা ডিরেক্টেড গ্রাফে কনভার্ট করি তাহলে আমাদের প্রত্যেকটা এজে যদি আমরা ডিরেকশন দিয়ে দেই সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফ। এরপরে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ হলো যে আমাদের প্রত্যেকটা যে এজ থাকবে এই এজে আমাদের কিছু না কিছু কস্ট, ডিস্টেন্স, টাইম এই ধরনের কিছু ওয়েট দেওয়া থাকবে। তো এখানে যদি আমরা সিম্পলি কিছু ওয়েট দিয়ে দেই সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, ওয়েটেড গ্রাফ। এরপরে নাল গ্রাফ। নাল গ্রাফ হলো ওই গ্রাফ যেখানে ভার্টিসেস আছে কিন্তু কোনো ধরনের এজ নেই। তাহলে যদি আমরা এইভাবে ভার্টিসেস এঁকে রেখে দেই এবং এগুলোকে যদি কানেকশন না দেয় সেক্ষেত্রে এটা কি হবে, নাল গ্রাফ। এরপরে ট্রিভিয়াল গ্রাফ। ট্রিভিয়াল গ্রাফ হলো সেটা যেখানে মাত্র একটা ভার্টেক্স থাকবে এবং সেটার কোনো এজ থাকবে না। তার মানে এটা আমাদের কি একটা ট্রিভিয়াল গ্রাফ। কমপ্লিট গ্রাফ। তো কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখে আসলাম যে কমপ্লিট গ্রাফে কি হবে, প্রত্যেকটা ভার্টেক্স পেয়ার নিজেদের মাঝখানে কানেকশন শেয়ার করবে একটা এজের মাধ্যমে। তো আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যখন আমাদের একটা ভার্টেক্স থাকবে সেক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কিন্তু কানেক্ট করার আর কোনো কিছু নাই। তার মানে এটাকে আমরা যদি বলি K1, তারপরে আমরা দেখি আমাদের যখন দুইটা ভার্টেক্স থাকবে সেক্ষেত্রে এদের মাঝখানে কানেকশন একটা এজ দ্বারা দিয়ে দিলাম, তো এটাকে আমরা বলতেছি K2। যখন আমাদের তিনটা ভার্টেক্স থাকবে সেক্ষেত্রে কি, আমরা প্রত্যেকটার মাঝখানে এইভাবে কানেকশন দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের K3। এরপরে যখন চারটা ভার্টেক্স আসবে আমাদের তখন আমরা যদি এভাবে কানেকশন দিয়ে দেই, তো এটা মনে হতে পারে কমপ্লিট গ্রাফ, কিন্তু এটা কমপ্লিট গ্রাফ না। কারণ আমরা যদি খেয়াল করি এই যে আমাদের এই ভার্টেক্সটা, এই ভার্টেক্সের সাথে এবং এই ভার্টেক্সের সাথে কানেকশন আছে, কিন্তু আমাদের কমপ্লিট গ্রাফের ডেফিনেশন অনুযায়ী যে প্রত্যেকটা পেয়ারের মাঝখানে কানেকশন থাকতে হবে। তাহলে আমরা এই এজ এবং এই এজের মাঝে কিন্তু কোনো কানেকশন নাই। তাহলে এইগুলোর মাঝখানে যদি আমরা কানেকশন দিয়ে দেই, সিমিলারভাবে এইখানেও যদি কানেকশন দিয়ে দেই, তখন এটা আমাদের কি হয়ে যাচ্ছে, কমপ্লিট গ্রাফ। সিমিলারভাবে যখন আমাদের কাছে পাঁচটা ভার্টেক্স থাকবে, আমরা যদি সবগুলোকে কানেক্ট করে দেই, তো এখনো কিন্তু এটা আমাদের কমপ্লিট গ্রাফ হয় নাই, কারণ আমাদের এই যে এই ভার্টেক্সগুলোর মধ্যে কিন্তু কোনো কানেকশন এখনো দেওয়া হয় নাই। তো যখন আমরা সবগুলো পেয়ারের মাঝখানে কানেকশনগুলো দিয়ে দিব তখন আমাদের সেটা কি হবে, কমপ্লিট গ্রাফ। তো কমপ্লিট গ্রাফকে সাধারণত KN দ্বারা ডিনোট করা হয় এবং এগুলো এইভাবেই কন্টিনিউ হতে থাকে। এরপর আমাদের আছে হুইল গ্রাফ। তো হুইল গ্রাফের কনসেপ্টটা হলো যখন আমরা সাইকেল গ্রাফের সাথে একটা এক্সট্রা ভার্টেক্স অ্যাড করি এবং ওই ভার্টেক্সের সাথে যখন আমরা সবগুলো নোড থেকে কানেকশন দেই তখন সেটাকে বলতেছে হুইল গ্রাফ। তো আমরা একটু যদি খেয়াল করি, হুইল গ্রাফ যদি আমরা তিনটা ভার্টেক্স নিয়ে আঁকার চেষ্টা করি, এখানে আমাদের এটার মাঝখানে যদি আমরা একটা এক্সট্রা ভার্টেক্স অ্যাড করি, তো এই যে এই ভার্টেক্সের সাথে বাকি নোডগুলো থেকে যেগুলি কানেকশন দেয় তখন সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, হুইল। সিমিলারভাবে যদি চারটা ভার্টেক্স থাকতো সেক্ষেত্রে আমরা মাঝখানে আরেকটা ভার্টেক্স নিয়ে আসতে পারি এবং তখন এটাকে আমরা হুইল বানাবো এইভাবে, এটা হয়ে যাবে আমাদের W4। সেমভাবে আমাদের হুইল গ্রাফগুলো চলতে থাকে। এরপরে আছে রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ বলে কোনগুলোকে, যেগুলোকে সেম নাম্বার অফ ডিগ্রি থাকে প্রত্যেকটা ভার্টেক্সের। তো আমরা যদি একটা রেগুলার গ্রাফ ড্র করি, সিম্পলি জাস্ট এই গ্রাফটা দেখি, তো এখানে আমাদের প্রত্যেকটা নোড, যদি এটাকে A বলি, এটাকে B বলি, C, D, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত, 1 2। ভার্টেক্স B এর জন্য ডিগ্রি কত, সেটাও হলো 2। সেমভাবে
সি এর জন্য 2 এবং ডি এর জন্য কিন্তু 2। তাহলে এই গ্রাফের সবগুলো ভার্টেক্সের সেম ডিগ্রি, সেক্ষেত্রে এটা কি আমাদের রেগুলার গ্রাফ। এরপরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টাইপ অফ গ্রাফ আছে, সেটা হলো বাইপার্টাইট গ্রাফ। তো বাইপার্টাইট গ্রাফের বিষয়টা হলো যে একটা গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে যদি আমরা আলাদা দুইটা ডিস্টিংক্ট সেটে সেপারেট করতে পারি এবং ওই সেটের প্রত্যেকটা সেটের এলিমেন্টগুলো যদি নিজেদের মধ্যে, অর্থাৎ আমাদের যদি এখানে থাকে সেট এ এবং যদি সেট বি আমরা চিন্তা করি, তাহলে সেট এর যে এলিমেন্ট এগুলো নিজেদের মধ্যে কানেকশন তৈরি করতে পারবে না, কিন্তু এরা একে অপরের সাথে কানেকশন তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে সেই গ্রাফগুলোকে কি বলা হয়, বাইপার্টাইট গ্রাফ। তো আমরা যদি এই এক্সাম্পলটা করে একটু বোঝার চেষ্টা করি আর একটু ক্লিয়ারভাবে যে বাইপার্টাইট গ্রাফ কি। প্রথমে আমরা আমাদের সেট ওয়ান হিসাবে ভি ওয়ানকে ধরে নিলাম এবং সেট টু হিসাবে ভি টুকে ধরে নিলাম। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এ নোটটা, এই নোটটা কার কার সাথে কানেক্টেড, এন এর সাথে কানেক্টেড, এদিকে ডি, এদিকে বি, এদিকে এফ। তাহলে আমরা যদি এই সেটে এ রাখি তাহলে আমাদের এই সেটে কি চলে যাবে, বি, টি, এফ এবং এন। তাহলে আমাদের এই এ নোডের কাজ শেষ। তাহলে আমরা পরবর্তী নোডে যদি যাই, যদি বিতে যাই, আমরা দেখতেছি বি অলরেডি এই সেটে আছে, তাহলে বি এই সেটে আমরা নিতে পারবো না। তারপরে আমরা সিতে যাব, সিতে গেলে আমরা দেখতেছি যে এই নোডে যেহেতু এই সেটে যেহেতু সি নেই, তাহলে আমরা সি এখানে নিতে পারবো। আর সি এর অ্যাডজাসেন্ট যে নোডগুলো কী কী আছে, বি আছে এবং ডি আছে। বি ডি যেহেতু এখানে অলরেডি আছে, তাহলে আমরা এই পাশে বিডি নিতে পারবো না। তারপরে আমরা কি ইতে যাই, ইতে গেলে আমরা দেখতেছি ই নিতে পারবো, যেহেতু ই এখানেও আসে নাই, এখানে আসে নাই। তো ই অ্যাডজাসেন্ট নোড কি কি আছে, ডি আছে এবং এফ আছে। ডি অ্যান্ড এফ অলরেডি এই সেটে আছে। এরপর আমরা কি এফ এ গেলাম, এফ এ গিয়ে দেখতেছি আমরা এফ অলরেডি এখানে আছে, তাহলে এফ এর পাশে আমরা নিতে পারবো না। এরপরে যদি আমরা জিতে যাই তাহলে আমরা এর পাশে কি জি নিতে পারবো, যেহেতু জি কোনো পাশেই নেই। তো জি যদি নেই, জি এর অ্যাডজাসেন্ট আছে এফ, এফ অলরেডি এখানে আছে। তারপরে আছে এইচ, এইচ যেহেতু এ পাশে নাই, তো এইচ আমরা নিয়ে নিলাম। আর আছে কি আই, আইও যেহেতু এ পাশে নাই, আমরা আইটাও নিয়ে নিলাম। তো এরপরে আমাদের পরবর্তী নোড যদি আমরা চাই, আই, আই যেহেতু এই পাশে আছে, এইচ ও এই পাশে আছে, তারপরে কি নেওয়া যায়, আর আমরা জে নিতে পারি। তো যদি জে নেই, জে এর অ্যাডজাসেন্ট আছে এল এবং আই, ডি, ডি অলরেডি আছে, আইও অলরেডি আছে, নাই কি এল। তো এলটা এই পাশে চলে আসলো। এরপরে আমরা নিতে পারি কে, যদি কে নেই, কে এর অ্যাডজাসেন্ট আছে এল এবং ডি, এল এবং ডি এখানে অলরেডি আছে। তারপর আমাদের আছে এম, তো এম এর অ্যাডজাসেন্ট আছে আই, আই অলরেডি এখানে আছে, এল, এলও এখানে আছে, এনও এখানে আছে। তার মানে এম এর সব অ্যাডজাসেন্ট নোটগুলো অলরেডি চলে আসছে। এরপরে আমরা কি নিতে পারি, এন নিতে পারবো না কারণ এন এখানে অলরেডি আছে। তো আমাদের বাকি থাকলো ও, আমরা যদি ও নেই, ও এর অ্যাডজাসেন্ট আছে এন আর বি, এন, বি এবং আরেকটা আছে এল, সবগুলো এখানে আসছে। এখন যদি আমরা কাউন্ট করে দেখি আমাদের সবগুলো নোট চলে আসছে কিনা, আমাদের সবগুলো নোট যেহেতু চলে আসছে, তাহলে এখন আমরা এই দুইটাকে যদি একটু ম্যাপিং করে দেখার চেষ্টা করি যে আমাদের উইথিন দ্য সেম সেট, অর্থাৎ ভি ওয়ানের যে সেটগুলো আছে নোডের, এই সেটগুলো নিজেদের মাঝখানে কোনো কানেকশন আছে কিনা। যদি এই দিকে কানেকশন থাকে ভি টুর সাথে, তাহলে সেগুলো অ্যাকসেপ্ট করা যাবে। তো আমরা যদি দেখি এ কার সাথে কানেক্টেড আছে, বির সাথে কানেক্টেড আছে টি, এফ এবং এন। এরপর সি কানেক্টেড আছে বির সাথে, সি কানেক্টেড আছে টির সাথে, সি কানেক্টেড আছে আর কারোর সাথে কানেক্টেড নাই। তারপরে ই কানেক্টেড আছে ডি এর সাথে এবং এফ এর সাথে এইচ, টি, এ, এফ, এইচ। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে দেখবো যে আমাদের এই পাশের যে নোটগুলো, সবগুলো নোট এই পাশের নোটের সাথে কানেক্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা এই সেটের এলিমেন্টগুলো দেখি যে এর সাথে সির কি কোনো কানেকশন আছে, এ আর সি ডিরেক্ট কোনো কানেকশন নাই। আবার যদি সির সাথে জির কানেকশন দেখি, সির সাথে জির কোনো কানেকশন আছে, ডিরেক্ট নাই। তারপর জির সাথে জের কোনো কানেকশন আছে না, ডিরেক্টলি কোনো কানেকশন নাই। তো এভাবে আমরা একটা গ্রাফ বাইপার্টাইট কিনা সেটা ডিটারমাইন করতে পারি। যেহেতু এখানে সেটের এলিমেন্টগুলো নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই, তো সেক্ষেত্রে আমরা এই এডজগুলোকে দুইটা সেপারেট বা ডিসজয়েন্ট সেটে আলাদা করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো, এটা একটা বাইপার্টাইট গ্রাফ।
সিমিলারলি আমরা যদি এই গ্রাফ এ এবং বি এর জন্য দেখতে চাই যে এই গ্রাফ দুটো কি বাইপারটাইট কিনা, তো আমরা প্রথমে গ্রাফের জন্য কাজ শুরু করি। তাহলে আমরা এখানে দিলাম এটা সেট এ, এটাকে দিলাম সেট বি। তাহলে সেট এতে আমরা প্রথমে যদি আমরা ভি ওয়ান থেকে শুরু করি, তাহলে এখানে রাখলাম ভি ওয়ান। ভি ওয়ানের সাথে এখন কানেক্টেড আছে ভি টু এবং ভি সিক্স। তো আমরা ভি টু এবং ভি সিক্সকে এই পাশে নিয়ে আসলাম। এরপরে কি আমরা এইখানে ভি টু নিতে পারবো না? ভি টু নিতে পারবো না, কারণ ভি টু যেহেতু এই পাশে অলরেডি আছে। তাহলে ভি টু নিতে পারবো না। ভি সিক্স এই পাশে আছে, তো ভি সিক্স এই পাশে নিতে পারবো না। তাহলে আমরা যদি ভি3-তে চলে যাই, ভি3-র সাথে কানেক্টেড আছে ভি টু, ভি সিক্স এবং ভি4। তো ভি2 ভি6 অলরেডি আছে, তো আমরা এখানে এক্সট্রা করে ভি4 নিয়ে আসবো। এরপরে আমরা কোন নোডে যেতে পারবো সেটা হলো ভি5। তো ভি5 যদি আমরা নেই, তাহলে ভি5 কানেক্টেড আছে শুধু ভি6-এর সাথে। এখন যদি আমরা একটু ম্যাপিং করার চেষ্টা করি, তাহলে ভি ওয়ান শুধু কানেক্টেড আছে ভি টুর সাথে এবং ভি6-এর সাথে। এরপরে ভি3 কানেক্টেড আছে ভি টু, ভি6 এবং ভি4-এর সাথে। ভি5 কানেক্টেড আছে ভি6-এর সাথে। এখন যদি আমরা এই সেট এর এলিমেন্টগুলোর মধ্যে কানেকশন চেক করি, তাহলে ভি ওয়ানের সাথে কি ভি3-র কোনো কানেকশন আছে? না, ভি3-র সাথে ডিরেক্ট কোনো কানেকশন নাই। ভি3-র সাথে ভি5-এর, না, ভি3-র সাথে ভি5-এরও কোনো কানেকশন নাই। সিমিলারভাবে এই পাশে যদি দেখি, ভি2-র সাথে ভি6-এর কোনো কানেকশন, ভি2 এটা আর ভি6 এটা না, এদের মধ্যখানে ডিরেক্ট কোনো কানেকশন নাই। ভি6 ভি4, ভি6 থেকে ভি4, হ্যাঁ ভি6 থেকে ভি4 এর মাঝখানে আমরা দেখতে পারতেছি যে কানেকশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, এটাকে বাইপারটাইট গ্রাফ বলতে পারবো না। দুইটা গ্রাফ বাইপারটাইট কিনা সেটা কিন্তু আমরা আরেকভাবেও ডিটারমাইন করতে পারি। সেটা যদি আমরা এই গ্রাফ বি এর ক্ষেত্রে দেখি, আমাদের আরেকটা নিয়ম, সেটা হলো আমরা টিক এবং ক্রস এই দুটার মাধ্যমে চেক করবে। তো প্রথমে আমরা যদি ভি ওয়ান থেকে শুরু করি, তো ভি ওয়ানে আমরা একটা টিক দিলাম এবং ভি ওয়ানের যে অ্যাডজাসেন্ট নোটগুলো, অর্থাৎ ভি ওয়ান থেকে আমরা ডিরেক্টলি যেসব নোটে যেতে পারি সেই নোটগুলোতে আমরা কি দিব? ক্রস দিব। তাহলে ভি ওয়ান থেকে শুধু যেহেতু আমরা ভি টুতে যেতে পারি, তাহলে ভি টুতে আমরা ক্রস দিলাম। এখন আমরা ভি টুতে আসলাম এবং ভি টুতে দেখতেছি যে অলরেডি ক্রস দেওয়া আছে। তাহলে ভি টুর যে অ্যাডজাসেন্ট নোট সেই নোটগুলোতে আমরা টিক দিব। তাহলে ভি টুর অ্যাডজাসেন্ট নোট আছে ভি3, ভি4, ভি5। তাহলে এই নোটগুলোতে আমরা কি দিলাম? টিক চিহ্ন দিলাম। এখন আমরা যদি পরবর্তী নোডে আসি, তাহলে ভি3-তে আসলাম। আমরা ভি3-তে এসে দেখতেছি এখানে টিক চিহ্ন আছে এবং এর যে অ্যাডজাসেন্ট নোট সেটাতে তার অপোজিট সাইন অর্থাৎ ক্রস দেওয়া আছে। এরপর যদি ভি4-এ আসি, তাহলে ভি4-এর অ্যাডজাসেন্ট নোটগুলোতে আমরা এখানে যেহেতু টিক চিহ্ন আছে, তাহলে আমরা অ্যাডজাসেন্ট নোটগুলোকে কি দিব? অপোজিট সাইন ক্রস দিব। তাহলে ভি4-এর অ্যাডজাসেন্ট নোট আছে ভি2 এবং ভি6। তাহলে ভি2-তে অলরেডি ক্রস দেওয়া আছে, তাহলে আমরা ভি6-এও ক্রস দিয়ে দিব। এরপরে যদি আমরা ভি5-এ আসি, তাহলে ভি5-এ টিক চিহ্ন আছে এবং ভি5-এর যত অ্যাডজাসেন্ট নোট আছে সবগুলোতে আমরা ক্রস দিব। তাহলে এখানে ভি2-তে অলরেডি ক্রস দেওয়া আছে, তাহলে এটা ভি5-এর অ্যাডজাসেন্ট নোট আরেকটা আছে ভি7, সেখানে কি দিব? আমরা ক্রস দিব। তো এখন যদি আমরা এখানে ভি7-এ আসি, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হলো যে ভি6 এবং ভি7 দুইটাই কিন্তু একে অপরের অ্যাডজাসেন্ট। কিন্তু এখানে কিন্তু যখন আমরা দেখতেছিলাম যে অ্যাডজাসেন্ট নোডের ক্ষেত্রে কি হয়, একটা নোডে যদি টিক হয় আরেকটাতে ক্রস, তার মানে এটা যদি আমাদের সেট এ হয় এবং এটা যদি সেট বি হয়, তাহলে এখানে দেখতেছি যে দুইটাই কিন্তু একই সেটে পড়ে গেছে এবং দুইটা কিন্তু একটা কমন এজ দ্বারা কানেক্টেড। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে বাইপারটাইট গ্রাফ বলতে পারতেছি না। আমরা যদি সেটে ডিফাইন করতাম, তাহলে আমাদের এই টিকের সেটে আমাদের আসতো কি? ভি1, ভি3, ভি4, ভি5। আর ক্রসের সেটে আমাদের কি আসতো? ভি2, ভি6, ভি7। তো আমরা এখানে অলরেডি দেখতেছি যে আমাদের ভি6 এবং ভি7 নিজেদের মাঝখানে কি একটা কানেকশন শেয়ার করে। সেক্ষেত্রে আমরা কি এটাকে বাইপারটাইট গ্রাফ বলতে পারবো না। এরপরে আমাদের আছে কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। তো বাইপারটাইট গ্রাফ যেটার সবগুলো ভার্টেক্স একে অপরের সাথে এর মাধ্যমে কানেকশন থাকবে, সেই ক্ষেত্রে কি সেগুলো কি কি বলে? কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। এটা আমরা একটু পরে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব। এরপর আছে কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ কি? যে আমাদের প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিসেস নিজেদের মাঝে কানেক্টেড থাকবে একটা পাথের দ্বারা। তো এটা কমপ্লিট গ্রাফ এবং কানেক্টেড গ্রাফের মাঝখানে একটু কনফিউশন হতে পারে। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে কি দ্বারা কানেক্টেড ছিল? এজ দ্বারা কানেক্টেড ছিল, কিন্তু কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটা পাথ দ্বারা কানেক্টেড থাকবে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে
কানেক্টেড গ্রাফ জিনিসটা কি? তো সিম্পলি জাস্ট এটাকে যদি আমরা কানেক্ট করে দেই, তো এটাকেই বলতেছে কানেক্টেড গ্রাফ। কিন্তু কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে কি ছিল, আমাদের এই নোড থেকে এই নোডের মাঝেও একটা এজ ছিল, এই নোড থেকে এই নোডের মাঝখানেও একটা এজ ছিল। তো কানেক্টেড গ্রাফে হয় কি, যে এই নোডটার কথা যদি বলি, তো এই নোডটা কি একটা পাথের মাধ্যমে, এই যে আমাদের পাথ, এই পাথের মাধ্যমে কানেক্টেড আছে। আবার সিমিলার ভাবে এই পাথের মাধ্যমেও কিন্তু কানেক্টেড আছে। তো এইগুলো কি বলতেছে কানেক্টেড গ্রাফ। আর যদি কানেকশন, এই পাথের দ্বারা কানেকশন না থাকে, তো সেক্ষেত্রে সেগুলোকে বলবে ডিসকানেক্টেড গ্রাফ। এখানে আমাদের কিছু গ্রাফ ড্র করতে বলা আছে। তো আমরা যদি প্রথম গ্রাফটা ড্র করি, এখানে আছে C5। সি দ্বারা সাধারণত কানেক্টেড গ্রাফ ডিফাইন করা হয়। তাহলে C5 মানে কি, আমাদের 5টা ভার্টেক্স থাকবে এবং সেগুলো কানেক্টেড গ্রাফের নিয়ম অনুযায়ী থাকবে। তো কানেক্টেড গ্রাফের নিয়ম কি, যে আমরা সিম্পলি এগুলোকে কি কানেক্ট করে দেব, যাতে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়ার জন্য আমাদের একটা পাথ থাকে। তো এটাই হয়ে গেল কি আমাদের C5। এরপরে কি আঁকাতে বলছে আমাদের, সেটা হলো কে K43। এটা কি আমাদের কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ আমাদের এই ফর্মে সাধারণত থাকে। এখানে আমাদের এম এবং এন দুইটা আলাদা সেটকে ডিনোট করে। তো আমাদের যেহেতু এখানে K43 একাইতে বলছে, তো আমরা এটাকে একই সাথে বাইপার্টাইট হতে পারবো এবং কমপ্লিটও হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 4 আছে, তো আমরা আগে 4 ভার্টিসেস এই পাশে নিয়ে নিলাম। এরপরে আমরা এই পাশে কি করব, 3 ভার্টিসেস নিয়ে নিব। এবং এখন যেহেতু কমপ্লিট গ্রাফ করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভার্টিসের সাথে কানেকশন মাস্ট বি থাকতে হবে। তাহলে আমরা এভাবে কানেকশনগুলো দিয়ে দিই। এভাবে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিক্সের সাথে আমাদের কানেকশন দিতে হবে। এখন যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু এই সেটের এই পাশের যে ভার্টেক্সগুলো, এগুলোর মধ্যে কিন্তু নিজেদের সাথে কিন্তু কোনো কানেকশন নাই। সিমিলারভাবে এই পাশেও কিন্তু নিজেদের সাথে কোনো কানেকশন নাই। আবার কমপ্লিট গ্রাফের রুল অনুযায়ী যে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স নিজেদের মধ্যে কানেকশন থাকবে। তো আমরা যদি এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সের কথা খেয়াল করি, এদের মাঝখানেও কানেকশন আছে। সিমিলারভাবে এই সবগুলোর মাঝখানেই কিন্তু কানেকশন আছে। তো এটা আমাদের কি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। এরপর আমাদের আছে কি হুইল 7। যেহেতু W7 দেওয়া, W মানে আমরা হুইল বুঝি। তো হুইল 7-এর ক্ষেত্রে কি হবে, নর্মালি যদি আমরা 7টা ভার্টেক্স নেই, 6 7, এবং এর মাঝখানে আমাদের এক্সট্রা আরেকটা ভার্টেক্স আসবে, তাহলে এভাবে আমরা কানেক্ট, আগে বাইরের গুলোকে কানেক্ট করব, তারপরে আমরা ভিতরেরটার সাথে সবগুলোর কানেকশন করে দেব। এটা হলো আমাদের হুইল 7। আমরা খেয়াল রাখবো যে হুইলের ক্ষেত্রে যে আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, এই সেম পরিমাণ ভার্টেক্স আমাদের থাকবে এবং এর সাথে আরেকটা আমাদের এক্সট্রা ভার্টেক্স অ্যাড করে সেটার সাথে কানেকশন দিয়ে দিতে হবে। তো এভাবে আমরা আমাদের যদি কোনো গ্রাফ ড্র করতে বলে, আমরা ইজিলি ড্র করতে পারবো। এখন আমরা দেখবো হ্যান্ডশেকিং থিওরাম। তো হ্যান্ডশেকিং থিওরামের ক্ষেত্রে কি আছে, যে আমাদের একটা ফাইনাইট 100-এর গ্রাফ, সেটার যে সাম থাকবে সবগুলো ডিগ্রির, সেই সামটা হবে কি, আমাদের যতগুলো এজ আছে সেটার দ্বিগুণ। তো আমরা যদি একটা সিম্পল গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি, এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যদি হ্যান্ডশেকিং থিওরি প্রমাণ করে দেখতে চাই, তাহলে আমরা প্রথমে আমরা কি করব, যতগুলো ডিগ্রি আছে সবগুলো ডিগ্রি আমরা যোগ করব। তো প্রথমে আমরা ডিগ্রিগুলো ডিটারমাইন করি। ডিগ্রি অফ এর ডিগ্রি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 1 2 3, এবং এই সেলফ লুপের জন্য আমরা কি করবো, এখানে সবসময় ট্রু কাউন্ট করব, কারণ সেলফ লুপ একই সাথে আউটগোয়িং নির্দেশ করতেছে এবং ইনকামিং বোঝাচ্ছে। তো এটাকে আমরা 2 হিসাবে কাউন্ট করব। তো আমাদের এখানে এর ডিগ্রি হলো 4। এরপরে যদি আমরা ডিগ্রি অফ বি ক্যালকুলেট করি, তাহলে আমাদের বি ডিগ্রি 1 2 3।
ডিগ্রি অফ সি 1 2 3, এরপরে ডিগ্রি অফ ডি 1 এবং 2। এখন যদি এই সবগুলো ভার্টেক্সের ডিগ্রি আমরা সাম করি তাহলে কত আসতেছে 4 + 3 + 3 + 2 12। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি সবগুলো এজ যোগ করে সেটাকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখি এখানে আমাদের এজ কতগুলো আছে 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে কিন্তু আমরা সেলফ গ্রুপকে একটা এজ হিসাবে কাউন্ট করব। তো আমাদের টোটাল নাম্বার অফ এজ হলো 6 এবং এটাকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের আসতেছে 12। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যান্ডশেকিং ফর্মুলা অনুযায়ী আমাদের এটা স্যাটিসফাই করে, অর্থাৎ আমাদের টোটাল নাম্বার অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইকুয়াল 2 ইন্টু নাম্বার অফ এজেস। তো এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হলো দ্য নাম্বার অফ ভার্টিসেস উইথ অড ডিগ্রি ইজ অলওয়েজ ইভেন। মানে যতগুলো ভার্টেক্সের অড ডিগ্রি আছে, মানে বিজোড় সংখ্যক ডিগ্রি আছে, ওই সংখ্যাটা কি ইভেন। তো এইখান থেকে যদি আমরা একটু দেখি আমাদের এখানে অড ডিগ্রিওয়ালা ভার্টেক্স কতগুলো আছে, তো সেটা হলো সি এবং ডি, না সি এবং বি, কারণ সিতেও আমাদের দেখতেছি 3 ডিগ্রি এবং বিতেও আমাদের 3 ডিগ্রি। তো এই যে দুইটা ভার্টেক্স, এই দুইটার সংখ্যা কত, মানে আমাদের দুইটা ভার্টেক্সের কি আছে, অড নাম্বার অফ ডিগ্রি আছে। তো এখানে এই জিনিসটাই বলছে। এখন যদি আমরা এই প্রবলেমটা একটু সলভ করা ট্রাই করি, এখানে কি বলা আছে, একটা জব উৎসব হচ্ছে, সেখানে দুই ধরনের গ্রুপ আছে, দুইটা ডিস্টিংক্ট গ্রুপ, সেটা একটা হলো স্টুডেন্টদের গ্রুপ, আরেকটা হলো কি কোম্পানিদের গ্রুপ। তো এইখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি করতে হবে বলে দিয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট মাস্ট বি কানেক্টেড টু এভরি কোম্পানি, মানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কোম্পানির সাথে কানেক্টেড থাকতে হবে। কিন্তু স্টুডেন্টের সাথে কোনো স্টুডেন্ট কানেক্ট থাকা যাবে না এবং কোম্পানির সাথে কোম্পানি কানেক্ট থাকা যাবে না। তো আমরা যদি গ্রাফের টাইপগুলো ভালোভাবে বুঝে থাকি তাহলে হয়তো আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা কোন গ্রাফের কথা বলা হচ্ছে। তো আমরা প্রথম প্রশ্ন দেখি, সেটা বলছে রিপ্রেজেন্ট দিস ফেনোমেনা উইথ অ্যান আনরিলেটেড গ্রাফ। একটা আনরিলেটেড গ্রাফের মাধ্যমে এই ফেনোমেনাটা দেখাতে বলা হয়েছে। তো আমরা প্রথমে আমাদের যে স্টুডেন্টের যে ডিস্টিংক্ট গ্রুপ সেটাকে আলাদা করি। স্টুডেন্ট গ্রুপে আমাদের কী কী আছে, রামিত, আলো, মুস্তাহিদ অ্যান্ড ফয়সাল। আমরা এখানে লিখলাম রামিত, আলো, মুস্তাহিদ এবং ফয়সাল। এটা আমাদের 1 নম্বর প্রবলেম। আর কোম্পানিগুলো কি ছিল, ইনোভিক্স, কোডক্রাফট, আরেকটা ছিল নেক্সা সফট। যেহেতু বলছে যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কোম্পানির সাথে কানেক্টেড থাকবে, তাহলে আমরা কানেক্টেড করে দেই প্রত্যেকটা কোম্পানির সাথে। প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা কানেক্টেড করে দিলাম। এটাকেই বলছে আমাদের ফার্স্ট কোশ্চেনে। এবং সেকেন্ড কোশ্চেনে বলছে ডিফাইন দ্য টাইপ অফ গ্রাফ। আমরা এখান থেকে অলরেডি বুঝতে পারছি এখানে আমাদের দুইটা ডিস্টিংক্ট সেট আছে এবং সেটের কি উপাদানগুলো বা সেটের এলিমেন্টগুলো একটা একটার সাথে কি কোনো কানেকশন তৈরি করছে না। তার মানে এটা অলরেডি আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি বাইপারটাইট গ্রাফ। আমরা যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি তাহলে এটা কি আমাদের কমপ্লিট বাইপারটাইট গ্রাফ, কারণ প্রত্যেকটা পেয়ারই নিজেদের মধ্যে কি একটা কানেকশন তৈরি করে। কোশ্চেনে আমাদের বলা আছে কি যে হ্যান্ডশেকিং থিওরাম প্রুভ করতে এই গ্রাফের জন্য। তো আমরা কি জানি হ্যান্ডশেকিং থিওরামের মাধ্যমে যে প্রত্যেকটা যে ভার্টেক্স আছে এই ভার্টেক্সগুলোর যে ডিগ্রি, সেই ডিগ্রির সামেশন কিসের সমান হবে আমাদের, সেটা হবে টোটাল নাম্বার অফ এডস ইন্টু 2। তো আমরা যদি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বের করি, প্রথমে ডিগ্রি অফ রামিত আমরা দেখতে পাচ্ছি এখানে হবে 3, যেহেতু 1 2 3 তিনটা এডস আছে। ডিগ্রি অফ আলো এটাও হবে 3। সিমিলারভাবে এই পাশের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর জন্যই কি আমাদের 3টা করে ডিগ্রি হবে, কারণ সবাই 3টা করে কোম্পানির সাথে কানেক্টেড। তো আমরা বাকি দুটো লিখে ফেলি, 3 ডিগ্রি অফ এফ এটাও কি 3। আর যদি এই পাশের ভার্টেক্সগুলোর কথা আমরা চিন্তা করি তো এইখানে দেখতে পারবো যে প্রত্যেকটা কোম্পানি কি
4টা করে স্টুডেন্টের সাথে কানেক্টেড, তাহলে এগুলোর ডিগ্রি কি হবে? ডিগ্রি অফ আই বা এন অফ এক্স এটা হবে 4, তারপর ডিগ্রি অফ সি এটারও হবে 4, এবং ডিগ্রি অফ এন এটারও হবে 4। এখন এগুলোকে যদি আমরা সাম করি তাহলে 3 + 3 + 3 + 4 + 4 + 4, এটা হবে টোটাল 24। এখন আমাদের কাজ হলো টোটাল যতগুলো এজ আছে সেটা ক্যালকুলেট করা। তো যদি আমরা এজ ক্যালকুলেট করি কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আমাদের এজ আছে 12গুলো। তো আমাদের হ্যান্ডশেকিং থিওরাম কি বলে যে আমাদের যতগুলো ডিগ্রি আছে এই ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু আমাদের টোটাল নাম্বার অফ এজেস। তো এখন যদি এখানে এজেসের সংখ্যা বসাই তাহলে আমরা দেখতে পাবো উভয় পাশেই 24 = 24। তার মানে কি এটা আমাদের হ্যান্ডশেকিং থিওরাম মেনে চলে। গ্রাফকে রিপ্রেজেন্ট করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে প্রথম যে ওয়েটা সেটা হলো অ্যাডজেসেন্সি লিস্ট। তো আমাদের পরীক্ষায় অনেক সময় ডিরেক্টলি গ্রাফ না দিয়ে এভাবে অ্যাডজেসেন্সি লিস্ট বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা ইনসিডেন্স ম্যাট্রিক্স এগুলোর মাধ্যমে দিতে পারে। তো আমরা দেখি অ্যাডজেসেন্সি লিস্ট থেকে আমরা কিভাবে একটা গ্রাফ ড্র করতে পারি। প্রথমে আমরা ভার্টেক্সগুলোকে যদি নিয়ে নেই, আমাদের এ, এটা বি, সি, ডি, ই, এই ভার্টেক্সগুলো থেকে এখন আমরা এডসগুলো কানেক্টেড করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কী কী আছে, বি, সি, ই। তাহলে আমরা বি, সি এবং ইতে এডস দিয়ে দিলাম। তারপরে বি থেকে আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে শুধুমাত্র এ, তার মানে বি এর আর কোনো অ্যাডজেসেন্ট ভার্টেক্স নাই। এরপরে সিতে যদি দেখি সি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কী কী আছে, এ, ডি, ই। তাহলে সি এর এ আছে, ডি আছে এবং ই এর সাথেও সি এর কানেকশন আছে। এরপরে যদি দেখি ডি, ডির অ্যাডজাসেন্ট ভার্টেক্স কী কী আছে, সি এবং ই। সি এবং ই, সির সাথে যেহেতু অলরেডি কানেক্টেড আছে। তারপরে ইতে যদি দেখি ই এর সাথে কানেক্টেড আছে এ, সি, ডি। এ, সি, ডি অলরেডি এর সাথে কানেক্টেড। তো এটা হলো আমাদের এই অ্যাডজাসেন্সি লিস্ট থেকে গ্রাফকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে আমাদের আছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমাদের একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে একটা গ্রাফের, এবং সেখান থেকে কি আমাদের একটা গ্রাফ ডিজাইন করতে বলে। তো আমরা এটা থেকে প্রথমে গ্রাফটা কনস্ট্রাক্ট করব। কনস্ট্রাক্ট করার জন্য আমরা প্রথমে নোডগুলো নিয়ে নেই। চলো, এ, বি, সি, ডি, ই, এফ। আমরা দেখতে পাচ্ছি এখানে এ থেকে এতে একটা এজ আছে, তার মানে এখানে লুপ হবে। এ থেকে বিতে একটা এজ, এ থেকে সিতে 3টা এজ, তার মানে 3টা প্যারালাল এজ হবে। এ থেকে আর কোথাও কোনো এজ নাই। তারপরে বিতে যদি যাই আমরা বিতে দেখতে পারতেছি বি থেকে এতে একটা এজ যেটা অলরেডি দেওয়া আছে, বি থেকে সিতে 2টা, বি থেকে সিতে 2টা এজ। তারপরে কি আছে, বি থেকে ডিতে 2টা এজ আছে, বি থেকে ডি, বি থেকে এফ এ 9টা এজ আছে। বি থেকে এফ এ আমরা একে একে 9টা এজ দিয়ে দেবো। এরপর আমরা সিতে চলে যাই। সি থেকে এতে 3টা এজ অলরেডি দেওয়া আছে, সি থেকে বিতে 2টা অলরেডি এখানে দেওয়া আছে, সি থেকে ডিতে একটা, সি থেকে ডিতে আমরা একটা এজ দিয়ে দিই, সি থেকে ডিতে একটা এজ, সি থেকে ইতে কোনো এজ নাই, সি থেকে এফ এ 3টা, সি থেকে এফ এ আমরা 3টা এজ দিয়ে দেবো, একটা, 2টা এবং 3টা। এরপরে কি আমরা ডিতে যাব, ডি থেকে এতে কোনো এজ নাই, বিতে ডি থেকে বিতে 2টা এজ অলরেডি আছে, ডি থেকে সিতে একটা এজ অলরেডি আছে, ডি থেকে ডিতে নাই, ডি থেকে ইতে 9টা, ডি থেকে ইতে 9টা এজ, 9টা এজ আমরা এখানে দিয়ে দিব। ডি থেকে ই 1 2 3
4 5 6 7 8 9। ডি থেকে এফ এ একটা এজ আছে, ডি থেকে এফ এ আমরা একটা এজ দিয়ে দিলাম। এরপরে ই থেকে যদি দেখি, ই থেকে ডিতে 9টা এজ অলরেডি দেওয়া আছে। তারপরে ডি থেকে এফ এ ই থেকে এফ এ একটা এজ, এটা আমরা দিয়ে দিব ই থেকে এফ একটা। এবং যদি দেখি আমাদের সবগুলো হয়তো কমপ্লিট হয়ে গেছে। এফ থেকে বিতে 9টা অলরেডি দেওয়া আছে, এফ থেকে সিতে 3টা, এফ থেকে সিতে 3টা অলরেডি দেওয়া আছে, এফ থেকে ডিতে একটা, এফ থেকে ইতে একটা। শেষ। তো আমাদের গ্রাফটা আমরা কনস্ট্রাক্ট করে ফেলছি। এখন আমাদের কাজ হলো এটা থেকে হ্যান্ডশেকিং থিওরামটা প্রুফ করে দেখা। তো এখান থেকে যদি হ্যান্ডশেকিং থিওরাম প্রুফ করতে চাই, আমাদের প্রথমে কি লাগবে? প্রথমে আমাদের লাগবে ডিগ্রি। তো আমরা যদি একে একে সবগুলো ডিগ্রি বের করি, ডিগ্রি অফ এ কী হবে আমাদের, ক্যালকুলেট করি। এটার জন্য আমরা জানি সেলফ লুপের জন্য সবসময় 2 কাউন্ট করতে হয়। 2 3 4 5 6। ডিগ্রি অফ এ 6। তারপরে ডিগ্রি অফ বি কত? ডিগ্রি অফ বি যদি ক্যালকুলেট করি, আমাদের বি থেকে এফ এ কয়টা ছিল? বি থেকে এফ এ ছিল 9টা। তাহলে এখানে আছে 9টা, 10 11 12 13 14, টোটাল 14। এরপর যদি আমরা ডিগ্রি অফ সি ক্যালকুলেট করি, ডিগ্রি অফ সি, সি থেকে 1 2 3 4 5 6 7 8 9, সিতে আমাদের ডিগ্রি 9। ডিগ্রি অফ ডি, ডিতে আমরা যদি দেখি 1 2 3 4 4, এবং আমাদের ডি থেকে ইতে ছিল, ডি থেকে ইতে ছিল 9টা, 4 আর 9 13। ডিগ্রি অফ ই, ডিগ্রি অফ ই ক্যালকুলেট করলে এখানে আছে 9 9 10, অর্থাৎ 10। ডিগ্রি অফ এফ, এফে যদি আমরা দেখি এখানে আমাদের আছে 9টা, 10 11 12 13 14, 14টা। তো টোটাল ডিগ্রি কত? টোটাল ডিগ্রি হলো 6 14 20 29, 29 29 আর 13 42 52 52 আর 14 66। আর যদি আমরা টোটাল এজ কাউন্ট করি এখন, তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 9 21 22 23 24 আর 9 আমাদের হলো 33। তার মানে আমাদের টোটাল এজ হচ্ছে গিয়ে 33। তো আমরা যদি হ্যান্ডশেকিং থিওরাম অনুযায়ী দেখি, টোটাল ডিগ্রি ইকুয়াল 2 ইন্টু নাম্বার অফ টোটাল এজেস। তো এখানে আমাদের 66, আর এখানে 2 ইন্টু 33 যদি আমরা দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে 66 ইকুয়াল 66, অর্থাৎ এটা আমাদের হ্যান্ডশেকিং থিওরাম ফলো করে। আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হলো ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে আমাদের কী দেওয়া থাকে? এজ দেওয়া থাকে এবং ভার্টিসেসগুলো দেওয়া থাকে। তো আমরা প্রথমে ভার্টিসেসগুলো লিখে নিই। V1 V2 V3 V4, এখানে V5। এই ক্ষেত্রে আমাদের এজগুলো নাম্বারিং করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি V1 থেকে এজ 1 বের হয়, তাহলে V1 থেকে আমরা এজ 1 বের করলাম, এবং এটা কোথায় কানেক্ট হয়? এটা দেখতে পাচ্ছি যে এখানে আর কোনো জায়গায় আমাদের এজ 1 কানেক্টেড নাই, আর কোনো ভার্টেক্সের সাথে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আর কোনো ভার্টেক্সের সাথে কিন্তু আমাদের এজ 1 যেটা E1 সেটা কিন্তু কানেক্টেড নাই। তার মানে কি? এজ 1টা একটা লুপ। এরপরে যদি আমরা দেখি E2, E2 কি V1 এর সাথেও আছে, V2 এর সাথে আছে। তার মানে V1 আর V2 মাঝখানে এজটা কি? সেটা হলো E2। এটাকে আমরা যদি E1 দেই, V1 আর V2 মাঝখানের এজটা কি আমাদের E2। এরপরে যদি দেখি E3 V1 আর V2 মাঝখানে আছে, তো এখানে E3 দিয়ে আমরা আরেকটা মাল্টি এজ দিয়ে দিচ্ছি। এরপরে আছে কি E4 দেখতে পাচ্ছি আমরা যে V2 এবং V3-র মাঝখানে আছে। V2 এবং V3-র মাঝখানে কি আছে? E4। এরপর যদি দেখি E5 কার কার মাঝে আছে? 3 এবং 5। V5 আর 3-র মাঝখানে আছে E5।
এরপর E6 আছে V2 এবং V5 এর মাঝখানে। V2 অ্যান্ড V5 এর মাঝখানে আছে কি E6। E7 আছে V2 এবং V4 এবং V4 এর মাঝখানে আছে E7 এবং E8 যদি দেখি E8 শুধুমাত্র V4 এ দেওয়া, তার মানে V4 এ এটা একটা সেলফ লুপ আকারে থাকবে। এটা হলো আমাদের E8। তো এইভাবে ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকেও আমরা গ্রাফ কনস্ট্রাক্ট করতে পারি। এখন আমরা দেখব আইসোমরফিজম। আইসোমরফিজম হলো দুটা গ্রাফ দেখতে সিমিলার না হলেও তাদের স্ট্রাকচার সেম নাকি সেই জিনিসটা যাচাই করা। যদি তাদের স্ট্রাকচার সেম হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, গ্রাফ দুটো আইসোমরফিক। তো আমাদের এই প্রশ্নে সেটাই বলা হচ্ছে, আমাদের একটা গ্রাফ দেওয়া আছে জি, আরেকটা দেওয়া আছে জি প্রাইম। এই দুটো গ্রাফকে আইসোমরফিক কিনা এটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা একটা টেবিল ড্র করে নিব। এই টেবিলে আমরা আগে বেসিক জিনিসগুলো দেখে নেব। তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের গ্রাফ জি আর জি প্রাইম দুটার মধ্যে কতগুলো নোডস আছে, নোড সংখ্যা ম্যাচ করে নাকি। তাহলে দেখতে পাচ্ছি জি গ্রাফের নোড আছে 1 2 3 4 5 6 7, টোটাল 7টা নোড আছে। এবং জি প্রাইমে যদি দেখি 1 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 7টা নোড আছে। তার মানে নোড সংখ্যা ম্যাচ করে গেছে। এরপর আমরা দেখবো টোটাল নাম্বার অফ এডজ এটা ম্যাচ করে নাকি। যদি আমরা এর সংখ্যা কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 এর জিওগ্রাফি। এইটার ক্ষেত্রে যদি দেখি 1 2 3 4 5 6 7 8, আর এই যে এটা আছে 9, টোটাল 9। তো এটাও ম্যাচ করে গেছে। এখন আমরা সব দুইটা গ্রাফের জন্য আমরা কি করব, সবগুলোর ডিগ্রি বের করব। তো যদি আমরা ডিগ্রি অফ এ বের করি, এর ডিগ্রি কত 1 2 3। সেমভাবে ডিগ্রি অফ বি, বি এর ডিগ্রি হলো 2। ডিগ্রি অফ সি, সি এর ডিগ্রি কত, সি এর ডিগ্রি 2। ডিগ্রি অফ ডি, ডি এর ডিগ্রি হলো 3। ডিগ্রি অফ ই, ই এর ডিগ্রি 1 2 3। তারপরে ডিগ্রি অফ এফ 1 2। এরপরে ডিগ্রি অফ জি, জি এর ডিগ্রি হলো 3। এখন আমরা সেমভাবে গ্রাফ জি প্রাইমের জন্য প্রত্যেকটা এলিমেন্টের ডিগ্রি বের করব। তো যদি নোড 1-এর ডিগ্রি বের করি আমরা, নোড 1-এর ডিগ্রি 3। ডিগ্রি অফ 2 2। ডিগ্রি অফ 3 2। ডিগ্রি অফ 4 2। ডিগ্রি অফ 5 3। ডিগ্রি অফ 6 এটাও 3। ডিগ্রি অফ 7 এটাও 3। এখন আমরা দেখবো এখানে আমাদের 3 ডিগ্রি ভার্টেক্স কয়টা আছে, দুইটা গ্রাফে। আর 2 ডিগ্রি ভার্টেক্স কয়টা আছে, যেহেতু এখানে শুধু 3 আর 2 আছে। তো 3 ডিগ্রি ভার্টেক্স আছে 1টা 2টা 3টা 4টা। এই ক্ষেত্রে যদি দেখি 1টা 2টা 3টা 4টা 8টা, তাহলে 3 ডিগ্রি ভার্টেক্স বা নোড আছে কয়টা আমাদের, এ পাশেও 4টা এ পাশেও 4টা। এরপরে কি দেখবো আমরা 2 ডিগ্রি ভার্টেক্স, 2 ডিগ্রি ভার্টেক্স কয়টা আছে, 1টা 2টা 3টা, এ পাশেও আছে 1টা 2টা 3টা। তার মানে এগুলো সব ম্যাচ করে গেছে। এখন আমরা কি করব, এই নোটগুলোর সাথে 1 to 1 ম্যাপিং করার চেষ্টা করব, যে আমাদের এই পাশের একটা নোটের সাথে এই পাশের একটা নোট আসলে ম্যাচ করে কিনা। সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা করব প্রথমে যদি আমরা আমাদের এই যে নোটগুলো ডিগ্রি ম্যাচ করে সেগুলো দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা এ দিয়ে শুরু করলাম। এক সিকোয়েন্সে আমরা আগে লিখে নেই। জি, তাহলে এর সাথে আমাদের ম্যাপ হবে কি 3 ডিগ্রি কোনো ভার্টেক্স। এখানে 3 ডিগ্রি ভার্টেক্স কোনগুলো আছে, এই যে একটা একটা একটা, এই 4টা। তাহলে এর সাথে এই 4টার যে কোনো একটা ম্যাপ হতে পারবে। তো আমরা যদি খেয়াল করি এর সাথে এখানে কি কি কানেক্টেড হচ্ছে, আমাদের যখন এই ভার্টেক্স নিয়ে আমরা কথা বলতেছি তখন এর সাথে নোড 1 নোড 5 নোড 6 নোড 7, 1 5 6 7, এই 4টার যে কোনো একটা এর সাথে ম্যাপ হবে। তো আমরা যদি দেখি এ নিচে
ডিগ্রি ভার্টেক্স এবং এর সাথে কানেক্টেড আছে কি সি কানেক্টেড আছে, বি কানেক্টেড আছে, ডি কানেক্টেড আছে। সি এর ডিগ্রি 2, ডি এর ডিগ্রি 3, বি এর ডিগ্রি 2, তার মানে দুইটা 2 ডিগ্রি ভার্টেক্স আর একটা 3 ডিগ্রি ভার্টেক্স। এখন যদি আমরা ওয়ানের ক্ষেত্রে দেখি, ওয়ানের ক্ষেত্রে একটা 3 ডিগ্রি ভার্টেক্স, দুইটা 3 ডিগ্রি ভার্টেক্স আর একটা 2 ডিগ্রি ভার্টেক্স। এখানে ছিল আমাদের দুইটা 2 ডিগ্রি ভার্টেক্স, একটা 3 ডিগ্রি ভার্টেক্স, কিন্তু এখানে ওয়ানের ক্ষেত্রে দুইটা 3 ডিগ্রি ভার্টেক্স, একটা 2 ডিগ্রি ভার্টেক্স, তার মানে ওয়ানের সাথে এই ম্যাপ হতে পারবে না। তাহলে ওয়ানের সাথে যদি না হয় তারপরে আমাদের কত 5, 5 যদি আমরা দেখি, 5-এর সাথে একটা 3 ডিগ্রি ভার্টেক্স, 5-এর সাথে আরেকটা 2 ডিগ্রি ভার্টেক্স, 5-এর সাথে একটা 3 ডিগ্রি ভার্টেক্স, তার মানে এটা কিন্তু আমাদের এর সাথে ম্যাপ হচ্ছে না, কারণ এতে আমরা কি দেখলাম এর সাথে দুইটা 2 ডিগ্রি ভার্টেক্স লাগবে, তাহলে 5ও আমাদের এর সাথে ম্যাপ হচ্ছে না। তাহলে যদি আমরা পরেরটা দেখি 6, 6 কি 6 নিজে 3 ডিগ্রি ভার্টেক্স, এর সাথে একটা 3 ডিগ্রি আছে, দুইটা 3 ডিগ্রি আছে আর একটা 6-এর সাথে তিনটাই 3 ডিগ্রি ভার্টেক্স আছে, তাহলে 6 আমাদের এর সাথে ম্যাপ হবে না। তাহলে যদি 7-এ যাই, 7-এর সাথে একটা 2 ডিগ্রি আছে, দুইটা 2 ডিগ্রি আছে আর একটা 3 ডিগ্রি, তাহলে আমরা এর সাথে কিন্তু 7কে ম্যাপ করে দিতে পারি। এরপরের কাজ হলো আমাদের আমরা যদি 3 ডিগ্রি ভার্টেক্সগুলো আগে শেষ করি, তাহলে এরপর 3 ডিগ্রি ভার্টেক্স ডি, তাহলে ডি এর সাথে যেহেতু আমাদের 7 অলরেডি ম্যাপ হয়ে গেছে, তাহলে 7 বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো কি 1, 5 এবং 6, 1, 5, 6-এর মধ্যে কোনটা ডি এর সাথে যায়। তো ডি যদি আমরা দেখি, ডি এর সাথে একটা 3 ডিগ্রি ভার্টেক্স, দুইটা 3 ডিগ্রি ভার্টেক্স, তিনটা 3 ডিগ্রি, তার মানে ডি এর সাথে তিনটাই 3 ডিগ্রি ভার্টেক্স কানেক্ট হবে। তো আমরা যদি দেখি 3 ডিগ্রি ভার্টেক্স মনে হয় আমাদের শুধু 6-এর সাথেই তিনটা আছে, তো 6-এর সাথে যদি দেখি এই 1 আছে, 5 আছে এবং 7 আছে, তো আমাদের ডি এর সাথে আমরা 6কে ম্যাপ করে দিতে পারি। আমাদের ডিও শেষ, এও শেষ, এরপর আমাদের কি আছে ই। আচ্ছা, ই এর ক্ষেত্রে যেহেতু ই নিজে 3 ডিগ্রি ভার্টেক্স, তার মানে এখানে 1 এবং 5 এই দুটোর সাথে হতে পারবে। তো ই এর ক্ষেত্রে ই নিজে কানেক্টেড আছে 2 ডিগ্রি ভার্টেক্স, 3 ডিগ্রি ভার্টেক্স আর এটাও 3 ডিগ্রি, তার মানে একটা 2 ডিগ্রি আর দুটা 3 ডিগ্রি ভার্টেক্সের সাথে। আর এখানে 1 এবং 5-এর মধ্যে একটা 2 ডিগ্রি আর দুইটা কি আছে 3 ডিগ্রি, তার মানে 1-এর সাথে আমরা কি ইকে ম্যাপ করে দিতে পারি। এরপরে যেহেতু ই ম্যাপ হয়ে গেল আমাদের, আর কি ম্যাপ হয়ে গেছে এ পাশে 1, তাহলে আমাদের বাকি থাকলো কি জি। এখন জির সাথে আমরা শুধু বাকি আছে 3 ডিগ্রি ভার্টেক্স 5, জির সাথে কি 5 যায় আমরা দেখি, জি নিজে 3 ডিগ্রি ভার্টেক্স, এর সাথে কানেক্টেড আছে একটা 3 ডিগ্রি, দুইটা 3 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, দুইটা 3 ডিগ্রি আর একটা 2 ডিগ্রি। এখন 5-এর সাথে কি আছে একটা 3 ডিগ্রি, দুইটা 3 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, তার মানে জির সাথে 5 আমরা ম্যাপ করে দিতে পারি। তাহলে আমাদের 5-এর ম্যাপিংও শেষ, এপাশে জি এর ম্যাপিংও শেষ। এখন আমরা 2 ডিগ্রি ভার্টেক্সে আসি। তো বি, বি এর সাথে কি হতে পারে 2, 3, 4 যে কোনো একটা হতে পারে। তো বি যদি আমরা দেখি, বি আছে একটা 3 ডিগ্রি ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে আর একটা 3 ডিগ্রি, মানে দুইটা 3 ডিগ্রি ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে। টু, টু এর যদি আমরা হিসাব দেখি, টু একটা 3 ডিগ্রির সাথে কানেক্টেড আছে, একটা 2 ডিগ্রির সাথে কানেক্টেড, তার মানে 2 এর সাথে আমরা ম্যাপ করতে পারবো না। যদি 3 দেখি, 3ও কিন্তু সিমিলারভাবে একটা 2 ডিগ্রির সাথে ম্যাপ আছে, একটা 3 ডিগ্রির সাথে ম্যাপ আছে, তার মানে 3-এর সাথে হবে না। তাহলে 4-এ যদি আসি, 4-এর সাথে দুইটা 3 ডিগ্রি ভার্টেক্স কানেক্ট আছে, আর এই ক্ষেত্রে এই পাশে আমরা বললাম আমরা কার সাথে ম্যাপ করছি, বি এর সাথে, বি এর সাথেও কি দুইটা 3 ডিগ্রি, তার মানে বি এর সাথে আমরা কি 4-এর ম্যাপিং করে দিতে পারবো। তাহলে যদি বি এর সাথে আমরা 4-এর ম্যাপিং কমপ্লিট। এখন আমাদের সি, সি যদি আমরা দেখি, সিতে আমাদের এ পাশে আছে 3 ডিগ্রি, এ পাশে 2 ডিগ্রি, তার মানে একটা 2 ডিগ্রি একটা 3 ডিগ্রি, তো এটা আমরা 2 এর সাথে কানেক্ট করতে পারি, কারণ 2 এর ওই পাশে একটা 3 ডিগ্রি, এ পাশে একটা 2 ডিগ্রি, তাহলে 2 এর সাথে ম্যাপ করে দিলাম সি এর। এরপরে আমাদের শুধু বাকি থাকলো এফ, আর এই পাশে বাকি থাকলো 3, তার মানে এফ এর সাথে যদি আমরা 3 দেই, তাহলে দেখি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু চেক করব যে আমাদের এই গ্রাফ আর এই গ্রাফ স্ট্রাকচারেরই সেম কিনা। সেটা কীভাবে চেক করব, যদি এ আর বির মাঝখানে এস থাকে কোনো, তাহলে 7 এবং 4-এর মাঝখানেও এস থাকবে। এই সিমিলারভাবে সবগুলোর ক্ষেত্রেই যদি এদের মাঝখানে কোনো এস থাকে, তাহলে এদের মাঝখানেও অবশ্যই এস থাকে। তো যদি দেখি এ এবং বি, এর বিয়ের মাঝখানে এস আছে, তার মানে 7 আর 4-এর মাঝখানেও এস থাকতে হবে। 7 এবং 4-এর মাঝখানেও এস আছে, তার মানে এইটা ম্যাচ হলো। তারপর যদি দেখি বি এবং সি, বি এবং সি এর মাঝে এজ আছে, না এস নাই। 4 এবং 2-এর মাঝখানে এজ আছে, না এস নাই। এরপর যদি দেখি সি এবং ডি, সি এবং ডি এর মাঝখানে কি এস আছে, সি এবং ডি এর মাঝখানে এস নাই, তাহলে 2 এবং 4-এর মাঝখানেও এস থাকা যাবে না, 2 এবং 4-এর মাঝখানেও কোনো এস নাই।
এরপর যদি দেখি ই এবং এফ এর মাঝখানে কোনো এডজ আছে না, তাহলে এফ 1 এবং 3 মাঝখানেও কোনো এডজ থাকা যাবে না, 1 এবং 3 মাঝখানে কোনো এডজ নাই দেখতেছি। এরপর যদি দেখি এফ এবং জি এর মাঝখানে এডজ আছে, তার মানে 3 এবং 5 এর মাঝখানেও এজ থাকতে হবে। 3 এবং 5 এর মাঝখানে আমরা দেখতেছি কোনো এজ নাই, তার মানে এইখানে এই যে আমরা যে এটা বলতেছিলাম যে স্ট্রাকচারালি সেম কিনা, জি এবং এফ এর মাঝখানে কিন্তু একটা এজ আছে, কিন্তু আমাদের এইখানে 3 এবং 5 এই দুটার মাঝখানে কি কোনো এজ পাইছি আমরা? না, 3 এবং 5 এর মাঝখানে ডিরেক্ট কোনো এজ নাই, তার মানে এই গ্রাফ দুটাকে আমরা কি আইসোমরফিক বলতে পারবো না। এরপরের টপিক হলো আমাদের পাথস অ্যান্ড কানেক্টিভিটি। তো পাথ বলতে কি বোঝায়, আমরা যখন একটা গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্সগুলোকে ট্রাভার্স করি এক এডজগুলো ধরে ধরে, তো সেই সিকোয়েন্সটাকে বলা হয় পাথ। যেমন আমরা যদি এদিক দিয়ে ট্রাভার্স করি, এই নোট পার করে এইভাবে এইভাবে আসি, তো এই যে সিকোয়েন্সটা এটাকেই বলা হবে একটা পাথ। আর সার্কিট কি? সার্কিট হলো যদি আমরা এই স্পেসিফিক নোটটাকে শুরু ধরে আমরা যদি এদিক থেকে চলতে শুরু করি, তো ঘুরে 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 আমরা যদি আবার এই নোডেই ব্যাক করি, কোনো এডস বা একাধিকবার রিপিট না করে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সার্কিট। অর্থাৎ স্টার্ট করবে এবং এন্ড করবে সেম ভার্টেক্সে এবং কোনো এজ রিপিট হবে না, সেটাই হবে কি সার্কিট। তো এখান থেকে আমাদের ওয়েলারিয়ান পাথ এবং সার্কিট আইডেন্টিফাই করতে বলা হয়। তো আমরা যদি দেখি আমাদের এই তিনটা গ্রাফের ক্ষেত্রে আমরা কি ওয়েলার পাথ বা ওয়েলার সার্কিট পাই কি না, সেটা যদি আমরা যাচাই করি, তো আমরা যদি এখানে এ থেকে শুরু করি ট্রাভেলিং, তো যদি আমরা এ থেকে ট্রাভার্স শুরু করি, আমাদের কি করতে হবে? ওয়েলার পাথের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা এজই ট্রাভার্স করতে হবে উইথাউট রিপিটিং। তো আমরা যদি ট্রাভার্স করি, এই যে শুরুতে এই এজটা ধরে শুরু করলাম, তারপর এদিকে আসলাম, তারপর এদিকে আসলাম, এদিকে আসলাম, এখান থেকে গিয়ে এখানে শেষ করলাম, তাহলে কি আমরা প্রত্যেকটা এজই কি কভার করতে পারছি না? কভার করতে পারছি। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু আমরা প্রত্যেকটা এজ একবার কভার করতে পারছি, তার মানে এটা আমাদের কি ওয়েলার পাথ। এবং যেহেতু আমরা এ নোডে স্টার্ট করে আবার এ নোডেই ব্যাক করতে পারছি, তাহলে কি এটা অয়েলারিয়ান সার্কিট। তো এটা বোথ অয়েলারিয়ান পাথ এবং অয়েলারিয়ান সার্কিট। এরপরের গ্রাফটা যদি দেখি, এখানে যদি আমরা এই শুরু থেকে শুরু করি, শুরু করে এদিকে আসলাম, এদিকে এসে এদিকে গেলাম, এদিকে গিয়ে যদি এদিকে যাই, সেক্ষেত্রে কি আমরা সবগুলো এজ ট্রাভার্স করতে পারছি? না, করতে পারি নাই। যদি আমরা এদিকে যাই তাহলে এগুলো রিপিট হয়ে যাবে। তাহলে আমরা আরেকভাবে যদি ট্রাই করি, যদি আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গিয়ে এখানে গেলাম, এখান থেকে এখানে, এইখান থেকে এখানে, না এভাবেও সম্ভব না। আমরা যদি আরেকবার ট্রাই করি, এটার ক্ষেত্রে কোনোভাবে আমরা সবগুলো এজ ট্রাভার্স করতে পারতেছি না, তার মানে এটা পাথও না। এবং যেহেতু আমরা যে পয়েন্ট থেকে শুরু করছি সেই পয়েন্টে আসতে পারতেছি না, তার মানে কি এটা অবশ্যই সার্কিটও না। তো এটা পাথও হবে না, সার্কিটও হবে না। এরপরেরটা যদি আমরা শুরু করি, এখান থেকে শুরু করলাম, শুরু করে এখানে চলে আসলাম, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে যদি যাই তাহলে আমরা আর যেতে পারবো না। আমরা একটু আরেকভাবে ট্রাই করি, যদি এদিকে আসি, এখান থেকে এদিকে যাই, এদিক থেকে এইখানে যাই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এইখান থেকে এখানে, তাহলে আমরা আমাদের সবগুলো এজ কিন্তু কভার করতে পারছি। কিন্তু আমরা শুরু করছিলাম আমাদের এই নোড থেকে, কিন্তু এই নোডে ব্যাক করতে পারি নাই, তার মানে কি এটা শুধু পাথ হবে কিন্তু সার্কিট হবে না। এরপর আছে হ্যামিল্টন পাথ। হ্যামিল্টন পাথের আইডিয়াটা অনেকটা অয়েলার পাথের মতো সিমিলার, কিন্তু অয়েলার পাথ এবং সার্কিটের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এজ ট্রাভার্স করছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি ট্রাভার্স করব? প্রত্যেকটা ভার্টেক্স এক্স্যাক্টলি একবার ট্রাভার্স করব। তো আমরা যদি এটার জন্য একটা প্র্যাকটিস দেখি, তাহলে এখানে আছে আমাদের এটার জন্য যদি আমরা এখান থেকে শুরু করি, এই নোট থেকে শুরু করি, আমরা কিন্তু সবগুলো নোট ট্রাভার্স করব। তো এই নোট থেকে আমরা কোথায় আসলাম? এই নোডে আসলাম, এই নোট থেকে এই নোডে আসলাম, এই নোট থেকে এই নোডে আসলাম, এই নোট থেকে এই নোডে আসলাম এবং এই নোট থেকে এই নোডে আসলাম। তো আমরা যেহেতু সবগুলো নোডই ট্রাভার্স করতে পারছি, তার মানে এটা কি আমাদের হ্যামিল্টন পাথ। আর যেহেতু আমরা যে পয়েন্ট থেকে শুরু করছিলাম সেই পয়েন্টে ব্যাক করতে পারছি, তার মানে এটা আমাদের হ্যামিল্টনিয়ান সার্কিট। সিমিলারলি যদি আমরা এটার ক্ষেত্রেও শুরু করি এখান থেকে, তো এই নোট থেকে শুরু করলে আমরা এখানে পৌঁছে গেলাম এই এডস দিয়ে, তারপরে এইখান থেকে এইখানে চলে গেলাম, এইখান থেকে এইখানে চলে গেলাম এবং এইখান থেকে এখানে আসতে পারবো না, কারণ এটা অলরেডি আমরা ট্রাভার্স করে ফেলছি। তাহলে আমরা কি সবগুলো নোডই ট্রাভার্স করতে পারছি। তো এটা কি আমাদের প্রথমত পাথ, যেহেতু আমরা সবগুলো নোড
সুন্দরভাবে ট্রাভার্স করতে পারছি। কিন্তু ঝামেলাটা হয়েছে যে আমরা এইখান থেকে স্টার্ট করছিলাম, কিন্তু এইখানে কিন্তু কোনোভাবেই ফেরত আসতে পারি নাই। তাহলে আমাদের এটা সার্কিট হবে না। এরপরেরটা যদি আমরা দেখি, এখানে আমরা এদিক থেকে শুরু করি, শুরু করলাম, আমাদের 3টা নোড ট্রাভার্স হয়ে গেল। এরপর এই নোডে ট্রাভার্স করলাম। এখন যদি এই নোডে চলে আসি তাহলে কিন্তু আমি আর ব্যাক করতে পারবো না, কারণ এই যদি আমরা ব্যাক করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা আমার একাধিকবার ট্রাভার্স হয়ে যাবে। তো আমাদের হ্যামিল্টন পাথ বলছে যে না, একাধিকবার একটা নোড ইউজ করা যাবে না। তাহলে এইভাবে যদি না হয়, আরেকভাবে দেখি। আমরা যদি এখান থেকে শুরু, আচ্ছা এখান থেকে শুরু করি, যেহেতু এখানে আটকে গেছিলাম। তো এখান থেকে যদি এদিকে যাই, এদিক থেকে এদিকে গেলাম, এই নোট ট্রাভার্স হয়ে গেল, এই নোট ট্রাভার্স করলাম, তারপরে এই নোট ট্রাভার্স করলাম। তার মানে এখানে যতভাবেই ট্রাই করি না কেন আমি সবগুলো নোট ট্রাভার্স করতে পারবো না। এখানে যেমন একটা নোট বাকি ছিল, এখানে আবার এদিক থেকে আসলো তখন এই নোটটা বাকি ছিল। তো এইভাবে একটা না একটা নোট বাকি থাকবে, তার মানে এটা পাথ না। আর যেহেতু এটা পাথ হইতেছে না, তার মানে এটা সার্কিটও হবে না। এই প্রশ্নের দুইটা গ্রাফের ক্ষেত্রেও যদি আমরা সিমিলারভাবে একটু ডিটারমাইন করার চেষ্টা করি যে এখানে কি অয়েলার সার্কিট বা অয়েলার পাথ এক্সিস্ট করে কিনা। তো প্রথম গ্রাফের ক্ষেত্রে আমরা যদি শুরু করি এ পয়েন্ট থেকে, তাহলে আমরা এই থেকে যদি ট্রাভার্স করি, এদিকে চলে আসলাম, এদিক থেকে এদিক, এদিক থেকে যদি যাই, এখন এইটাকে যদি নিলাম, এখানে এসে আমি আর কোনো এজ নিতে পারছি না, কারণ যদি কোনো দিকে যাই তাহলে সেই এজ রিপিট হয়ে যাবে। আমরা অয়েলার পাথের ক্ষেত্রে কোনো এজ রিপিট করতে পারবো না। তাহলে আমরা একটু আরেকভাবে ট্রাই করি। যদি আমরা এই দিক থেকে শুরু করি, শুরু করলাম, এদিকে চলে গেলাম, এদিকে থেকে এদিকে, এভাবে এভাবে যদি এইখানে আসি, এখান থেকে এখানে, তারপরেও কিন্তু আমরা সবগুলো পাথ বা সবগুলো এজ ট্রাভার্স করতে পারি নাই। তার মানে কি এটা পাথ বের করা যাচ্ছে না। কিন্তু আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, আমরা সবসময় ট্রাই করব কোনো না কোনোভাবে পাথটা খুঁজে বের করার। তো আমরা যদি এইখান থেকে শুরু করি, সেক্ষেত্রে দেখি আমরা পাথ খুঁজে বের করতে পারি কি না। এখন যদি আমরা এদিকে চলে যাই, এখান থেকে যদি এদিকে আসি, হ্যাঁ, আমরা সবগুলো এজই কি ট্রাভার্স করতে পারছি। তার মানে এখানে অয়েলারিয়ান পাথ এক্সিস্ট করে। কিন্তু সাইকেল কি এক্সিস্ট করে? না, সাইকেল এক্সিস্ট করবে না, কারণ আমরা শুরু করলাম আমাদের বি নোড থেকে, মানে বি এজ থেকে, না সরি, আমরা শুরু করলাম বি নোড থেকে। কিন্তু কি বি নোডে কি আমরা ফিরে আসতে পারছি? না, আমরা শেষ করছি কোথায়? সিতে। তার মানে কি এখানে আমাদের সাইকেল বা সার্কিট, অয়েলারিয়ান সার্কিট এক্সিস্ট করে না। দ্বিতীয় গ্রাফের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে স্টার্ট করি, সেক্ষেত্রে সবগুলো এজ কভার করে যদি আমরা আসি, তাহলে এখান থেকে এখানে এভাবে করে, এখান থেকে যদি এভাবে আসি, হ্যাঁ, আমরা যে নোড থেকে শুরু করছিলাম আমরা সেই নোডেই কি ফেরত আসতে পারছি এবং সবগুলো এজই কি আমরা ট্রাভার্স করতে পারছি। তার মানে এখানে অয়েলার পাথও এক্সিস্ট করে এবং সার্কিটও এক্সিস্ট করে। এখন আমরা গ্রাফ থিওরির একটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদম দেখব, সেটা হলো ডায়াক্সট্রা অ্যালগোরিদম। ডায়াক্সট্রা অ্যালগোরিদমের মেইন থিম হলো যে আমরা একটা নোড থেকে আরেকটা নোডে সর্বনিম্ন কত ডিস্টেন্স নিয়ে যেতে পারি সেই পথটা খুঁজে বের করা। তো আমাদের একটা নোডের অনেকগুলো অ্যাডজাসেন্ট নোড থাকে। তো প্রত্যেকটা নোডে যাওয়ার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব এবং ক্যালকুলেট করে দেখব যে আমাদের কারেন্ট যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা ওই ডিস্টেন্সটা চেঞ্জ করে দেব। তো এইভাবে কি আমরা একটা নোড থেকে আরেকটা নোডে সর্বনিম্ন দূরত্ব নিয়ে পৌঁছাতে পারি। এক্ষেত্রে গ্রাফের মধ্যে আমাদের যে ওয়েটগুলো সেগুলো দেওয়া থাকবে। এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের বলছে যে ডায়াক্সট্রা অ্যালগরিদম অ্যাপ্লাই করে শর্টেস্ট পাথ বের করতে হবে ফ্রম নোড 1 টু নোড 8। তো এই ক্ষেত্রে আমরা স্টার্টিং যে নোড, সেই নোডের ডিস্টেন্স আমরা শুরুতে 0 ধরে নেব এবং বাকি সব নোডগুলোকে আমরা কি ইনফিনিটি হিসাবে কল্পনা করব। এখন যদি আমরা টেবিলে নোটগুলোকে এভাবে বসাই, তাহলে 3, 4, 5, 6, 7, 8, এই কলামে কি থাকবে? আমাদের নোট ভিজিটেড অর্ডার, অর্থাৎ আমরা যে অর্ডারে নোটগুলো ভিজিট করব। প্রথমে যেহেতু আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করে নিয়েছি, তো ওইগুলাই আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দেবো।
বাকি সবগুলো কি আমাদের ইনফিনিটি। এই যে রো, এই রোতে আমরা এখন দেখব সর্বনিম্ন যে ভ্যালু সেটা। তো সর্বনিম্ন আমাদের এখানে আছে জিরো। জিরো কোন নোডের জন্য? সেটা ওয়ানের জন্য, তো আমরা এখানে ওয়ান লিখে দেবো। তার মানে কি আমরা এখন নোড ওয়ান আছি। তো এই নোড ওয়ান থেকে আমরা কোন কোন নোডে ভিজিট করতে পারি? 7 এবং 3। তো যদি আমরা 7-এ যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসতেছে? এখানে আছে জিরো, আর 7-এ যাইতে হলে আমাদের ভ্যালু লাগবে 2। তাহলে 0 + 2 অর্থাৎ 2। এখন আমরা 2 এর সাথে এই ইনফিনিটির কম্পেয়ার করব। তাহলে 2 আর ইনফিনিটি এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হলো 2। তাহলে আমরা এখানে ইনফিনিটি কেটে এখানে 2 বসিয়ে দেব। এরপরে যদি আমরা সিমিলারভাবে নোট 3-র ক্ষেত্রে কল্পনা করি, তাহলে এখানে 0 এর সাথে যদি 11 যোগ করি তাহলে আমাদের আসতেছে 11। তাহলে এখানে আমরা ইনফিনিটির থেকে যেহেতু 11 ছোট, তাহলে আমরা এখানে 11 বসিয়ে দেব। আর এখানে 7-এর যেহেতু আমরা এখানে 2 পাইছি, তাহলে এখানে 7-এর কলামে আমরা কি লিখে দেবো? 2। আর এখানে 3-র যে কলাম সেখানে আমরা 11 লিখে দেব। আর বাকি যেগুলো আছে সেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। যেহেতু এই নোডের কাজ আমাদের শেষ, এই নোড অলরেডি আমরা ভিজিট করে ফেলছি, তো এই নোড আর না লিখলেও চলবে। এখন আমাদের কাজ কি, যে আমরা এই রোতে সর্বনিম্ন যে ভ্যালু আমরা যদি খুঁজি, তাহলে এই যে আমরা 2 সর্বনিম্ন ভ্যালু পাচ্ছি। তো যেহেতু 2 কোন নোডের ভ্যালু 7, তাহলে আমরা এখানে কি লিখবো? 7। তার মানে এখন আমরা কোন নোডে আছি? 7। 7 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি? 7 থেকে আমরা 4-এ যেতে পারি, 6-এ যেতে পারি, 5-এ যেতে পারি, 3-তে যেতে পারি। আর 7-এর বর্তমানে ভ্যালু আছে 2। তাহলে আমরা 2-র সাথে যদি 3 যোগ করি তাহলে 5। তাহলে 4-এ যেতে আমাদের ভ্যালু লাগতেছে 5, কিন্তু অলরেডি এখানে ইনফিনিটি আছে। তো ইনফিনিটি আর 5-এর মধ্যে ছোট কোনটা? 5। তাহলে আমরা এখানে ইনফিনিটি কেটে 5 বসিয়ে দেব। আবার যদি 7 থেকে আমরা 6-এ যাই, সেক্ষেত্রে আমাদের কত লাগতেছে? এখানে আছে 2, আর এখানে 17। তাহলে আমাদের 19। 19 ইনফিনিটি ছোট, সেজন্য আমরা কি দেবো? 19 বসিয়ে দেবো। এরপর 7 থেকে যদি আমরা 5-এ যাই, সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত? এখানে 2 আর এখানে 3। তাহলে হলো আমাদের 5। 5 ইনফিনিটি থেকে অবশ্যই ছোট, তাহলে এখানে হবে 5। আর যদি আমরা 7 থেকে 3-তে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে আছে 2 আর এখানে আছে 1। তার মানে 3। আর 3 যেহেতু 11-এর থেকে ছোট, তাহলে আমরা 11 কেটে 3 বসিয়ে দেবো। এখন ভ্যালুগুলো আমরা টেবিলে আপডেট করবো। তাহলে আমাদের যখন নোট 4-এ গেলাম তখন আমাদের কত হলো? 5। এখানে ছিল ইনফিনিটি, এখানে তাহলে এখন লিখবো 5। এখানে যখন নোট 6-এ গেলাম তখন আমাদের 19। নোট 5-এ গেলাম তখন আমাদের হয়ে গেল 5। আর যখন নোট 3-তে গেলাম তখন আমাদের হয়ে গেল 3। আর বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো এভাবেই থেকে যাবে। এখন যদি আমরা এই রোতে খেয়াল করি, এই রোতে আমাদের লোয়েস্ট ভ্যালু কোনটা? সেটা হলো 3। 3 কোন নোডের জন্য ভ্যালু? সেটা হলো 3। তাহলে আমরা এখানে 3 লিখে দিলাম। এখন আমরা কোন নোডে আসি? সেটা হলো 3। এখন 3 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি? 3 থেকে 5-এ যেতে পারি, 2-তে যেতে পারি, এবং 7-এ যেতে পারি, 1-এও যেতে পারি। কিন্তু 7 এবং 1, যেহেতু 1 এবং 7 এই দুটো অলরেডি ভিজিটেড, তাহলে আমরা কোথায় কোথায় যাব? 5-এ যাব, 2-তে যাব। তো 3 থেকে যদি 5-এ যাই তাহলে আমাদের এখানে আছে ভ্যালু আছে 3, আর এখানে আছে 12। 3 আর 12 15। 15 কি 5-এর থেকে ছোট? না, ছোট না। তাহলে এখানে যে ভ্যালু আছে সেটাই থাকবে। আর যদি 2-তে যাই তাহলে 3 + 9, এই যে এখানে 3 ভ্যালু, 3 + 9 কত? 12। 12 অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, তাহলে আমরা এখানে 12 দিয়ে দেবো। তাহলে আমাদের চেঞ্জ হলো 2। 2 এর এখানে আমাদের কত আসবে? 12। আর বাকি ভ্যালুগুলো কি থাকবে? সেম থেকে যাবে। এখন এই রোতে যদি আমরা দেখি সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, এখানে দুইটা কিন্তু সেম ভ্যালু, তো আমরা যে কোনো একটা নিতে পারি। আমি প্রথমেরটাই নিলাম। এখন তাহলে আমরা কোন নোডে যাব? সেটা হলো 4। এখানে আমরা 4 লিখব। যদি 4 থেকে হিসাব করি, 4 থেকে আমরা কোথায় যেতে পারি? 6-এ যেতে পারি, 4 থেকে 5-এ যেতে পারি, এদিকে 7-এও যেতে পারি, কিন্তু 7 যেহেতু অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তাহলে আমরা 7-এর দিকে আর যেতে পারবো না। তো 4 থেকে যদি 6-এ যাই তাহলে কত আসতেছে আমাদের? এখানে আছে 5, এখানে আছে 3। 5 আর 3 8। 8 যেহেতু 19-এর থেকে ছোট, তাহলে আমরা এখানে 8 লিখবো। আমাদের 6-এর কলামে 8 লিখে দেবো।
তারপরে 4 থেকে আমরা 5-এ যেতে পারি। তাহলে 4 থেকে যদি 5-এ যাই সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসতেছে, এখানে 5 আর এখানে 2, 7। 7 কি 5-এর থেকে ছোট না? ছোট না, তাহলে এখানে যা ছিল তাই থেকে যাবে। 4 থেকে কি আমরা আর কোথাও যেতে পারি না? আর কোথাও যেতে পারি না। তাহলে এইখানে বাকি ঘরগুলোতে যা ভ্যালু ছিল তাই থাকবে। এখন এই রোতে আমরা দেখব সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, সেটা হলো 5। আর এটা নোট কি? নোটও 5। তার মানে এখন আমরা যে নোটটা ভিজিট করবো সেটা হলো 5। 5 থেকে আমরা কোথায় যেতে পারি? 6-এ যেতে পারি। আর যেগুলোতে যাওয়া যায় সবগুলো অলরেডি ভিজিটেড। তো 5-এর ভ্যালু আছে আমার 5। এখান থেকে যদি আমি 6-এ যাই তাহলে 5 প্লাস 6 11। 11 কি 8-এর থেকে ছোট না? 8-এর থেকে ছোট না, তাহলে আমরা এটা যেতে পারবো না। তো এখানে 8ই থাকবে। আর 5 থেকে যেহেতু আর কোথাও আমরা ভিজিট করতে পারছি না, তার মানে বাকিগুলো যা ছিল তাই থেকে যাবে। এখন যদি এই রোতে দেখি, এই রোতে সবচেয়ে ছোট ভ্যালু আমার 8। এটার নোট কি আমাদের 6। তাহলে আমরা এখানে 6 লিখে দেব। এখন আমরা কোন নোট ভিজিট করতেছি? 6। 6 থেকে যাওয়া যায় 4-এ, 6 থেকে 2-তে, এবং 6 থেকে 8-এও যাওয়া যায়। কিন্তু যেহেতু 4 অলরেডি ভিজিটেড, তাহলে আমরা শুধু 2 আর 8-এ ভিজিট করতে পারবো। তাহলে 6 থেকে যদি 8-এ যাই তাহলে আমাদের এখানে ভ্যালু আছে 8। 8-এর সাথে 2 সাম করলে 10। ইনফিনিট থেকে 10 অবশ্যই ছোট, তাহলে আমরা এখানে 10 দেব। 8-এর কলামে আমরা দেব 10। আবার 6 থেকে যদি 2-তে যাই তাহলে এখানে ভ্যালু কত আছে আমাদের? 1। তাহলে 8 আর 1 আমাদের এখানে আসতেছে 9। তাহলে এটাকে আমরা 9 করে দেবো। 2 এর কলামে আমাদের কি হবে? 9। আর কোনোটা নাই, তাহলে এই রোতে এখন আমরা দেখব এই রোতে ছোট কোনটা। এটা তো ছোট হলো 2। তাহলে যদি আমরা এখন 2-তে আসি, 2 থেকে শুধু একটা নোডেই যাওয়া বাকি আছে এখন, সেটা হলো 8। তাহলে এখানে যদি হিসাব করি 9 আর এখানে হলো 15। 9 আর 15-এ 24। 24 তো অবশ্যই 10-এর থেকে বড়, তাহলে কি আমাদের 10 চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে শুধু আমাদের বাকি থাকলো 10। যেহেতু এখানে শুধু 10-ই আছে, তাহলে 10-কে সিলেক্ট করে নেব। আর 10-এর জন্য আমাদের নোট কি? এটা হলো 8। যেহেতু আমাদের সবগুলা নোট ভিজিট করা হয়ে গেছে, তো এখন আমাদের খুঁজে বের করতে হবে যে শর্টেস্ট পাথ কোনটা। সেটা আমরা কিভাবে করব? তো আমরা আমাদের যে শেষ যে নোট সেটা থেকে শুরু করব। শেষ যে রো সেটা থেকে আমরা, তো আমাদের শেষে যে রোটা থাকবে সেখান থেকে শুরু করব। তো এখানে এসে দেখব যে আমাদের সিলেক্টেড ভ্যালু কত ছিল। আমাদের সিলেক্টেড ভ্যালু ছিল 10। এটার নোট কত ছিল? 8। তাহলে আমরা এখানে আগে 8 লিখলাম। তারপরে আমরা দেখব যে আমাদের যে উপরের যে ভ্যালু সেটার সাথে কি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা উপরের দিকে যেতে থাকবো। যেহেতু এখানে ম্যাচ করছে তাহলে আমরা আবার উপরে গেলাম। এখানে দেখতেছি যে আমাদের এখানে কি, এখানে কিন্তু ম্যাচ করতেছে না। তো ম্যাচ না করলে আমরা দেখব ওই রোতে কোন ভ্যালুটা আমার সিলেক্টেড ছিল। এখানে আমাদের সিলেক্টেড ছিল 8। 8-এর জন্য আমাদের নোট কত ছিল? 6। তাহলে আমরা এখানে 6ও অ্যাড করে দিলাম। এরপর আমরা আবার উপরে দেখব, যেহেতু উপরে ম্যাচ করতেছে তাহলে আমরা উপরের দিকে যেতে থাকবো। আবার উপরে আসলাম। এখানে উপরে আসার পর আমরা দেখতেছি যে আমাদের এখানে ম্যাচ করতেছে না 8-এর সাথে 19। তো এক্ষেত্রে আমরা এদিকে আসবো। এদিকে আসার পরে আমরা দেখতেছি যে আমাদের নোট, আমাদের ভ্যালু কোনটা সিলেক্ট করা ছিল? 5। এবং 5-এর জন্য নোট ছিল আমাদের 4। তাহলে এখানে আমরা 4 নিব। এরপরে যেহেতু উপরে ম্যাচ করতেছে তাহলে আমরা উপরে যাব। আবার উপরে যাব। উপরে গিয়ে দেখতেছি কি এখানে ম্যাচ করতেছে না। তাহলে আমরা কি করব? যেহেতু ম্যাচ করতেছে না তাহলে আমরা দেখব কোন ভ্যালুটা সিলেক্টেড ছিল। সিলেক্টেড ছিল আমার 2। তাহলে 2 এর জন্য নোট ছিল 7। তো আমরা এখানে 7টাও নিলাম। এখন আবার উপরে গেলাম, দেখতেছি যে আমাদের কি ভ্যালু ম্যাচ হচ্ছে না। তাহলে আমরা কি করব? যে ভ্যালুটা সিলেক্টেড ছিল সেই ভ্যালুতে চলে যাব। তাহলে এখানে ভ্যালু ছিল 0 এবং এটার জন্য নোট ছিল 1। তাহলে আমাদের এইটা হলো আমাদের শর্টেস্ট পাথ। অর্থাৎ আমরা ফার্স্টে 1-এ যাব, তারপরে 7, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। এইভাবে আমরা 1 থেকে 8-এর মধ্যে শর্টেস্ট ভ্যালুতে পাথটা পাবো। তো আমরা যদি একটু গ্রাফটা ক্লিয়ার করে দেখি, আমাদের ইনিশিয়াল স্টার্টিং নোট ছিল 1। তো 1 থেকে আমরা যাচ্ছি 7-এ, 7 থেকে যাচ্ছি 4-এ, 4 থেকে যাচ্ছি আমরা 6-এ, 6 থেকে 8। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে? এখানে আছে 2। 2 এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10। অর্থাৎ 2 প্লাস 3
প্লাস 3 প্লাস 2 10। তাহলে এটা হলো আমার শর্টেস্ট ডিস্টেন্স, আর এটা হলো কি আমাদের শর্টেস্ট পাথ। সিমিলারভাবে আমরা যদি অন্য যে রুটগুলো আছে সেগুলোও যদি ক্যালকুলেট করি, আমরা দেখতে পাবো কি যে আমাদের এর চেয়ে ছোট বা এর চেয়ে শর্ট ডিস্টেন্সে আর কোনোভাবেই যাওয়া পসিবল না। সিমিলারভাবে আমরা আমাদের এই গ্রাফটাতেও ডায়াস্ট্রাল অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখব যে এ থেকে এফ পর্যন্ত শর্টেস্ট পাথ কোনটা। তো আমরা কি করব, যেহেতু আমরা এ থেকে স্টার্ট করতেছি, তো এতে আমরা ইনিশিয়ালি 0 দিব, আর বাকি সবগুলোতে কি দিব আমরা, ইনফিনিটি। তো এইভাবে প্রথমে আমরা টেবিলের প্রথম রোতে আমরা কি করব, আমাদের যে নোটগুলো আছে ওগুলোকে লিখে নিব, সিকোয়েন্স অনুযায়ী এগুলোকে লিখে নিব, আর এগুলোর যে ডিস্টেন্সগুলো আমরা বসালাম সেগুলোকেও লিখে নেব। এই রোতে সবচেয়ে ছোট ভ্যালু যেহেতু 0, তাহলে আমরা এখানে কোন নোড নেব, এ। এখন আমরা তাহলে কোন নোডে আছি, এ নোডে। তো এ নোড থেকে আমরা কোথায় যেতে পারি, বিতে যেতে পারি, সিতে যেতে পারি। তো বিতে যদি যাই সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসতেছে, এখানে আছে 0, এখানে আছে 4, 0 আর 4, 4। যেহেতু 4 ইনফিনিটিতে ছোট, তাহলে আমরা এখানে ইনফিনিটি কেটে 4 দিয়ে দেবো। তাহলে বিতে আমার কত আসতেছে এখন, 4। আর যদি সিতে যাই তাহলে 0 আর 5 যোগ করলে 5, 5ও যেহেতু ইনফিনিটি থেকে ছোটো তাহলে এখানে 5 হবে, তাহলে সিতে আসলো 5। আর কোথাও যেহেতু এর থেকে যাওয়া যায় না, তাহলে বাকি নোটগুলো আমরা যেভাবে আছে ওভাবেই রেখে দেবো। যেহেতু আমাদের এর কাজ শেষ, তাহলে এখানে এ আর না লিখলেও চলবে। তো এটার কাজ শেষ। এখন এই রোতে যদি আমরা দেখি, এই রোতে আমাদের সবচেয়ে ছোট ভ্যালু আছে 4। 4 কার জন্য, বি নোটের জন্য। এখানে আমরা বি লিখে দেবো। তাহলে এখন আমরা আছি বি নোটে, বি নোট থেকে আমরা সি নোটে যেতে পারি। এটা যেহেতু আমাদের শেষ, এটাকে আমরা লাল কালি দিয়ে মার্কিং করে দিলাম। তাহলে আমাদের বি থেকে আমরা এতেও যেতে পারি, সিতেও যেতে পারি, ইতে যেতে পারি, ডিতে যেতে পারি, কিন্তু এই যেহেতু ভিজিটেড অলরেডি, তাহলে আমরা এতে যেতে পারবো না। তাহলে বি থেকে যদি প্রথমে ডিতে দেখি, বিতে অলরেডি আমার আছে 4, 4-এর সাথে যদি 9 যোগ করি তাহলে 4 আর 9 আমাদের তো 13। 13 যেহেতু ইনফিনিটি থেকে ছোটো, তাহলে আমরা এখানে 13 রিপ্লেস করে দেবো। আর এখানে ডিতে আমরা এখানে লিখবো 13। বি থেকে ইতে যদি যাই আমরা, তাহলে 4 আর 7 যোগ করলে আসতেছে 11। 11 যেহেতু ইনফিনিটি ছোট, তাহলে আমরা এখানে 11 দিয়ে দিব। আর বি থেকে যদি সিতে যাই তাহলে সেক্ষেত্রে 4 আর 11 যোগ করলে 15। 15 আর 5-এর মধ্যে যেহেতু 5 ছোট, তাহলে এখানে যা আছে সেটাই থেকে যাবে। তাহলে আমাদের এখানে 5 থাকবে, এখানে থাকবে ইনফিনিটি। তো এই রোতে যদি এখন আমরা আসি, এখানে সবচেয়ে ছোট ভ্যালু কি, 5, আর এটা নোট কি, সি। তাহলে আমরা এখানে সি লিখে দেবো। তাহলে যেহেতু আমাদের নোট পিও ভিজিট শেষ, এখন আমরা যে যে নোটে যাবো সেটা হলো সি। সিতে আমাদের ভ্যালু আছে 5, সি থেকে আমরা যেতে পারবো শুধু ইতে। 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 8। 8 যেহেতু 11-এর থেকে ছোটো, তাহলে আমরা 11 কেটে এখানে 8 বসাবো ইতে, তাহলে আমাদের 8 আসবে। আর সি থেকে যেহেতু আর কোনো নোটে যাওয়া যায় না, তাহলে বাকি নোটগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এই রোতে এখন আমরা দেখব সবচেয়ে ছোট ভ্যালু হলো 8। 8-এর জন্য নোট কি, নোট হলো 11, সরি নোট হলো ই। তাহলে যদি আমরা, যেহেতু আমাদের সি ভিজিট শেষ, এখন আমরা ইতে আছি, তো ই থেকে আমরা যেতে পারি ডিতে, আর ই থেকে যেতে পারবো এফে। আর ইতে কারেন্ট ভ্যালু আছে আমাদের 8। 8 প্লাস 6 কত, 14। 14 ইনফিনিটি থেকে ছোটো, তাহলে আমরা এখানে 14 দিয়ে দেবো। তাহলে এফ এর কলামে আমাদের 14 আসবে। আর ই থেকে ডিতে গেলে এখানে আছে 8, এখানে আছে 13। 8 আর 13 আমাদের হলো 21, কিন্তু 21 13-এর চেয়ে অনেক বড়। সেক্ষেত্রে আমরা কি এখানে 13ই রেখে দেবো, এখানে 13ই থেকে যাবে। এখন যদি এই রোতে দেখি আমরা, এই রোতে সবচেয়ে ছোটো ভ্যালু হলো 13, অর্থাৎ এটার জন্য নোট হবে ডি। তাহলে এখন আমরা ভিজিট, আমাদের ই ভিজিট শেষ, এখন আমরা আছি ডিতে। ডি থেকে শুধু আমরা একটা নোটেই যেতে পারবো এখন, সেটা হলো এফ। তাহলে 13-এর সাথে যদি আমরা এই 2 অ্যাড করি তাহলে আসতে আছে 15, কিন্তু 14 যেহেতু 15-এর থেকে অলরেডি ছোট, তাহলে আমরা এখানে আর চেঞ্জ করবো না, এখানে যা আছে তাই থাকবে। তাহলে এখানে 14ই থেকে যাবে। আর যেহেতু এখানে একটা ভ্যালুই বাকি, তো আমরা একটাকে এখানে নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি, আমাদের যে শর্টেস্ট পাথ, এটা কিন্তু আমাদের শর্টেস্ট পাথ না, এটা হলো আমাদের কি, নোট ভিজিটেড
অর্ডার, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা পরীক্ষা যেন ভুলে এটাকেই পাথ হিসাবে দিয়ে না আসি। যদি পরীক্ষা চায় যে আমাদের কোন ওয়ার্ডারে নোটগুলো ভিজিট হবে, সেক্ষেত্রে আমরা এইটা দিয়ে আসবো। আর আমাদের যদি বলে শর্টেস্ট যে পাথ, সিমুলেট দ্য শর্টেস্ট পাথ, সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এখান থেকে শুরু করব। তো এখান থেকে যদি শুরু করি, এখানে প্রথমে আমরা কি পাচ্ছি, 14 আমাদের সিলেক্টেড ভ্যালু, তাহলে এটার জন্য আমরা প্রথমে এখানে এফ লিখলাম। এখন যেহেতু ম্যাচ করতেছে, তাহলে আমরা উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম যে আমাদের 14-এর সাথে ইনফিনিটি ম্যাচ করতেছে না। তাহলে আমরা এখানে কোনটা নিব, যেটা আমাদের সিলেক্টেড ভ্যালু ছিল 8 জন্য নোট কি ছিল আমাদের, ছিল। তাহলে আমরা এখানে নিলাম। এরপরে আমরা দেখলাম উপরে আমাদের ম্যাচ করতেছে না, যেহেতু ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে সিলেক্টেড ভ্যালু ছিল সেই সিলেক্টেড ভ্যালুটা আমরা নিব। সিলেক্টেড ভ্যালুর জন্য নোট কি ছিল আমাদের, সি। এরপরে আমরা দেখতেছি উপরে ম্যাচ করতেছে, তাহলে আমরা আরও উপরে যাব। উপরে গিয়ে দেখলাম যে এখানে 5-এর সাথে ইনফিনিটি ম্যাচ করতেছে না। তাহলে আমরা কি করব, যেটা আমাদের সিলেক্টেড ভ্যালু ছিল সেটা দেখব। সিলেক্টেড ভ্যালু ছিল 0 জন্য নোট ছিল এ। তাহলে এটা হলো আমাদের কি, শর্টেস্ট পাথ। এ থেকে আমরা এই পাথ ব্যবহার করে, এ থেকে সি, সি থেকে ই থেকে এফ, এইটা ব্যবহার করে কি করব, আমরা শর্টেস্ট পাথ ব্যবহার করে আমরা এ থেকে এফে যেতে পারবো। এখন যদি আমরা একটু গ্রাফটা ক্লিন করে দেখি যে আসলে এটা কি আমাদের শর্টেস্ট ভ্যালু নাকি, শর্টেস্ট ভ্যালু দেয় নাকি, তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, যে এ থেকে শুরু করতেছি, তারপর আমরা যাচ্ছি সিতে, সি থেকে আমরা কোথায় যাচ্ছি, ইতে, ই থেকে যাচ্ছি এফ। তাহলে এখানে ভ্যালু আসতেছে আমাদের 5 3 6, 5 3 6, অর্থাৎ 14। আর যদি আমরা অন্য কোনো একটা ডিফারেন্ট পাথ ইউজ করতাম, এটাকে যদি আমি একটু গ্রিন লাইন দিয়ে দেখাই, যে যদি এ থেকে ভিতে যেতাম, সেক্ষেত্রে তো 4, তারপরে 9 আর 2, তাহলে হচ্ছে 4 9 13 আর 2 15। আবার যদি এ থেকে বিতে, বি থেকে ইতে এবং ই থেকে এফে যেতাম, অর্থাৎ এ থেকে বি, বি থেকে ই, থেকে এফ, এক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসতো, 4 7 11 আর 6 17। তো আমরা দেখতেছি আমরা বাকি যে পদগুলো ইউজ করি না কেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্স এটার থেকে বেশি লাগতেছে। তো আমাদের এইভাবেই ডায়াস্ট্রাল অ্যালগরিদম ব্যবহার করে আমরা কি করতে পারি, এই যে আমাদের একটা নোড থেকে আরেকটা নোডে শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে পৌঁছাতে পারি।